আমি চাইলে ওই সিজনে ক্লাস নিলে 2 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমি টোটালি সব বন্ধ করে দিচ্ছি যে আমার এটা রেডি করতে হবে ডেমো। তুই মেডিকেলে পড়ে তুই ফিজিক্সের ডেমো দিছিস কেন? কারণ আমার ফিজিক্স খুব ভালো লাগতো। তুই প্রত্যেকদিন টিউশনে করছিস আর প্রতিদিন পড়ছিস, তাহলে তুই টাইম ম্যানেজ করছিস কেন? মানে পড়ালেখাকে যদি ফার্স্ট প্রায়োরিটিটা দেওয়া যায় তাহলে সময় চাইলে বের করা যায়। ফোন থেকে আমার অনেক পড়া হয়েছে। ওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট নাকি থিওরি বেশি ইম্পর্টেন্ট? ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল লাইফে যে আসছে ফার্স্ট ইয়ার থেকে আমি মনে করি তার নিজের লাইফে ডিসিপ্লিন থাকা খুব জরুরি। আচ্ছা, এখন তুই আমার বলতো ফাইনাল পারফেক্ট রেজাল্ট কি? ফাইনাল পারফেক্ট মেডিসিন আর সার্জারিতে অনার্স পাইছি, গাইনিতে পাই নাই, আর আমার প্লেস ছিল 9th। তুই যে ফাইনাল ইয়ারে আসলে এফসিপিএস প্রিপারেশন নেওয়া উচিত কিনা? আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডাক্তার মুর্তুজা শাহরিয়ার। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের মেডিসার পডকাস্টের প্রথম এপিসোড, যেখানে আমার সাথে রয়েছে ডক্টর আসাদুল আল গালিব। আসসালামু আলাইকুম। আজকে আমি মেডিসারকে পডকাস্টে প্রথম এপিসোডে এসেছি। মুর্তুজা ভাইয়ের সাথে শুরু থেকে পরিচয়, সেখান থেকে শুরু। আজকে কথা বলবো মুর্তুজা ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শুরু। তো আমাদের আজকের মূল আলোচনা সেটা হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদের জন্য একটা আইডিয়াল কারিকুলাম কেমন হওয়া উচিত, বা কিভাবে সে তার একাডেমিক্সকে লিড করবে। আমরা যখন মেডিকেলে আসলে এন্ট্রি করি, আমাদের সবার স্বপ্ন কী থাকে? আমরা ডক্টর হব। কিন্তু এই ডক্টর হওয়ার জার্নিটা কিন্তু খুব স্মুথ, খুব সোজা একটা জার্নি না, বরং এখানে আসলে অনেক উঁচু নিচু খাদ আছে। কখনো উপরে উঠতে হয়, কখনো নিচে নামতে হয়। রাস্তাটা কোনো সমতল মসৃণ না, কিন্তু এত কিছুর পরেও আমাদেরকে আমাদের লক্ষ্যে আসলে পৌঁছে যেতে হবে, এবং সেই জন্য আমরা সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করি। কিন্তু আমাদের এই পথ চলাটা তখন সহজ হয়ে যাবে যখন আমাদের সামনে কোনো গাইডেন্স থাকে, এমন কোনো মানুষ থাকে যারা এই রাস্তাটা পার করে এসেছে এবং কিভাবে পার করলে সেখানে সফলতা অর্জন হয়। সেই সফল মানুষগুলোর দিকে যদি আমরা আসলে একটু তাকাতে পারি, তাদের সাথে যদি আমাদের কথা হয়, তাহলে আমাদের জন্য সেটা বুঝতে সহজ হয়। এই জন্য আসলে গালিবকে নিয়ে আসছি। গালিবকে এই জন্য নিয়ে আসছি, গালিব আমাদের চোখে আমাদের যে টিপিক্যাল যেই আমরা এটাকে কি বলা যায়, যেই স্ট্যান্ডার্ড আমরা আসলে সফলতার যে মাপকাঠি আর কি, যে সবাই যেটাকে ধরে, হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ডে গালিব আসলে সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া। আমাদের গালিবের আমি একটু পরিচয় দিই। গালিব আমার মেডিকেলের জুনিয়র, আমার থেকে 1 বছর জুনিয়র। মিডফোর্ডে আমি ছিলাম মিডফোর্ডে 44তম ব্যাচ, সে 45তম ব্যাচ। কিন্তু তার একাডেমিক রেজাল্ট আসলেই খুবই ঈর্ষণীয়। মেডিকেলে আমাদের যে 4টা প্রফ সিস্টেম, 3টা প্রফে প্লেস এবং টোটাল 8টা সাবজেক্টে অনার্স। সো এর থেকে বেটার একাডেমিক্স তো আসলে এক্সপেক্ট করার মতো আর কিছু নেই। সো এর থেকে বেটার আর কি হতে পারে? সো এই জায়গা থেকে আজকে গালিবের সাথে কথা বলবো যে ও কিভাবে পড়ালেখা করেছে, ওর চিন্তাভাবনা কী ছিল, এবং কিভাবে ও এই রেজাল্টটাকে আসলে অ্যাচিভ করলো, অ্যান্ড পুরো এমবিবিএস লাইফটাকে সে আসলে কিভাবে দেখেছে। আজকে আলোচনা এটা নিয়ে। তাহলে গালিব, কি অবস্থা? এই তো ভাই, ভালো চলতেছে, চলে যাচ্ছে। তুমি এখন কোথায় আছো এটা বলো। এখন আমি আছি নিটোরে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, বা পঙ্গু হাসপাতাল নামে সবাই যেটাকে চেনে। ওখানে কি করতেছে? ওখানে আমি এমএস কোর্সে আছি, রেসিডেন্সি যেটা বলে অর্থোপেডিক্সে রেসিডেন্সি করছি, মার্চ 25-এ শুরু করেছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, তুই মেডিকেলে কি নিজ ইচ্ছা আসছিস নাকি মানে চাপাচাপি করছে কেউ তখন আসছিস? না, জেনুইন উত্তর, একেবারে জেনুইন উত্তরই দিচ্ছি। মানে মূলত হচ্ছে প্রথম থেকে যখন আমি ধরেন 5 বা 6 এরকম পড়ি, আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, এবং মানে ধরেন হয় কম্পিউটার সায়েন্স নাইলে ইলেকট্রিক্যাল, এরকম একটা আমার ইচ্ছা ছিল যখন আমি বুঝতে শুরু করছি যে এইরকম সাবজেক্টগুলো আছে। আচ্ছা, কিন্তু আমাকে ধরেন 9-10 থেকেই একটা ফ্যামিলি থেকে বলছে যে না, আমাদের ইচ্ছা, আমার শখ যে তুমি ডাক্তার হবা। মূলত আমার বাবা বলছে যে, কারণ তার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে সামহাও কোনো একটা কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে পারে নাই। আচ্ছা, তো এই জন্য তার একটা ইচ্ছা ছিল, এবং ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই, এবং তারা অনেক সময় বিভিন্ন চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছে। ওইভাবে পরিচিত লোক ছিল না, জানতো না, বুঝতো না, যেটা হয় টিপিক্যাল সাধারণ মানুষের ক্ষেত্রে। তো ওই জন্য একটা শুরু থেকেই যে তোমাকে ডাক্তার হইতে হবে। তো আমি পরে চিন্তা করলাম যে যদি এরকম হয়, ডাক্তারি পড়াতে আমার তেমন কোনো অবজেকশন ছিল না, যে না ডাক্তারি একেবারে পড়া যাবে না। তো ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি মোটামুটি নিজেকে ওইভাবে ওরিয়েন্ট করে নিছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছে বাসা থেকে, আই এম গুড উইথ ইট, আমি মেডিকেলে পড়বো। তখন থেকে হচ্ছে মেডিকেল পড়াশোনা, যে বায়োলজির দিকে একটু ফোকাস দেওয়া, বা এইগুলা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আর কি। তো তারপর থেকে বলা যায় যে নিজের ইচ্ছাতেই, মানে আর এখন এখানে আসার পর আই ডোন্ট রিগ্রেট ইট। আচ্ছা, মানে তুই অ্যাডমিশনে মেডিকেলের জন্যই, হ্যাঁ মেডিকেলের জন্য ট্রাই করছি। মেডিকেলে আচ্ছা, এখন তুই যেই মোমেন্টে মেডিকেলে এন্ট্রি নিলি, লাইক তোর ক্লাস কবে শুরু? 10 জানুয়ারি? হ্যাঁ 10 জানুয়ারি 2017। হ্যাঁ, আমাদের ওই সময়টা সবার 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু, এখন তো চেঞ্জ হয়ে গেছে। সো তুই যখন তোর ক্লাস শুরু হলো,
ওই মোমেন্টে তোর সামনে কি আসলে কোনো রকম গাইডলাইন ছিল যে এইভাবে পড়ালেখা করতে হবে, এইভাবে জার্নি চলতে হবে, নাকি তুই জাস্ট মানে চলতে চলতে জিনিসের আইডিয়া হয়েছে তোর? না, প্রথমে যখন ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে আমার তো আসলে পরিচিত কেউ ছিল না যে মেডিকেলে পড়ে। আচ্ছা। ইভেন আমার তখন ফেসবুক অ্যাকাউন্টও ছিল না। সো ক্যাম্পাসের সিনিয়র বা জুনিয়র যেটা সাধারণত হয় যে নতুনরা চান্স পাইলে পোস্ট দেয় যে আমি অমুক জায়গায় চান্স পাইছি, ওই ইনস্টিটিউটের যে সিনিয়ররা থাকে তারা ওখানে বলে যে ওয়েলকাম টুয়েলকাম, পরিচিত হয় ফেসবুকে, কি কি বই কিনতে হবে বা এগুলো এরকম কিছু হয়। তা আমার যেহেতু ফেসবুক ছিল না, আমার সাথে ক্যাম্পাসের সিনিয়রদের দেখা হয়েছে যেদিন আমি ভর্তি হইতে গেছি ওই দিন। এর আগে আর এরপরেও কোনো যোগাযোগ হয় নাই। তো আমি মূলত যেটা প্রথম গাইডেন্স ছিল, আমি নীলক্ষেতে একটা বইয়ের দোকানে গেছি, বলছি যে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, সে আমাকে একটা বুক লিস্ট ধরাই দিচ্ছে, ওখান থেকে আমি কিছু বই কিনছি। তারপরে আমার সামনে কোনো গাইডলাইন ছিল না। আমি ইনিশিয়ালি ক্লাস শুরু হওয়ার পর সিনিয়রদের থেকে জিজ্ঞেস করছি যে কিভাবে কি করা যায়। সিনিয়ররা বেশিরভাগ সময় বলছে যে টেক্সট বই পড়া লাগবে না, গাইড পড়ো, এই সেই, ফেল না করলে ডাক্তার হয় না, 2-3 বারে ঠেকে ঠেকে পাশ করবে, আরো ভালো নলেজ বেশি হবে, এরকম একটা গাইডলাইন দিছে। কিন্তু আমি যেটা দেখছি যে আমার কাছে নিজের মনে হয়েছে যে কেন আমি সবচেয়ে বেস্টটা কেন ইফোর্টটা দিব না, কারণ এখানে তো আমি আসছি পড়ালেখা করার জন্য, আমি এখানে ফুর্তি করতে আসি নাই। তো যেটা বেস্ট হবে, যে আমার মেডিকেল নলেজ যেটা এনরিচ করবে, যেই বইটা পড়লে আমার ভালো হবে, যেটা টেক্সট বুক, আমি সবসময় খোঁজার চেষ্টা করছি ইউটিউবে ভিডিও দেখে, গুগলে সার্চ দিয়ে, যে আমার এই সাবজেক্টের জন্য, সেটা অ্যানাটমি হতে পারে, ফিজিওলজি হতে পারে, টেক্সট বুক কী কী আছে, কোন বইটা সবাই পড়ে, কোন বইটা সবচেয়ে ভালো। তুই যখন এমনি পড়া শুরু করলি লাইক অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দিয়ে, তাহলে এই মোমেন্টে তুই খুব অ্যাপ্রোপ্রিয়েট কোনো গাইডলাইন কারো থেকে ওইভাবে পাস নাই, কিন্তু তোর মনের যেটা কাজ করছে সেটা হচ্ছে তুই শিখতে চাইছিস। এখন এই যে তুই শিখতে চাইছিস, এটা কি তুই পরীক্ষা ভালো করার জন্য শিখতে চাইছিস, নাকি তোর জাস্ট ওই সাবজেক্টটা জানার আগ্রহ থেকে তুই শিখতে চাইছিস? তোর অ্যাকচুয়াল মাইন্ডসেট ওখানে কি ছিল? অ্যাকচুয়াল মাইন্ডসেট তো ইনিশিয়ালি যেটা আমার ছিল যে আমার পরীক্ষায় ভালো করতে হবে। আচ্ছা। কারণ অ্যাজ এ মানে বাংলাদেশে যেটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট থেকে আমরা আসি, প্রথমে তো আমার মাইন্ডসেট ছিল যে আমার পরীক্ষায় ভালো করতে হবে। এবং আমি ওইটা ভাষা কিছু শুনছি যে অনার্স পাই, এবং ইভেন মাঝে মাঝে টিভিতেও দেখছি যে গোল্ড মেডেল পাচ্ছে। আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল যে আমি গোল্ড মেডেল পাবো। তো ওই জন্য হচ্ছে একটা শুরু করা। পরবর্তীতে গিয়ে যখন বেসিক থেকে যখন ক্লিনিক্যাল সাবজেক্টে আসলাম, তখন সাবজেক্টগুলোর প্রতি একটা আগ্রহ তৈরি হয় যে না, এইটা যদি আমি আরো ভালো জানতে পারি, আমি জিনিসটা বুঝতে পারবো। একটা জিনিস আমি সবসময় বলি যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো, সেটা হইতে পারে পড়ালেখার বা যে কোনো সাবজেক্টে, যখন কেউ সারফেস লেভেলে থাকে তখন তার ওইটার প্রতি কোনো আগ্রহ থাকে না, তার একটা জোর করে তাকে একটা পড়তে হয়। যখন সে একটু ডিপে যাওয়া শুরু করে, তখন সেটার যে ওই সাবজেক্টটার কি মজাটা, এটা সে তখন বুঝতে পারে। তো যখন আমি দেখলাম যে আমি ইনিশিয়ালি পড়তেছি, প্রথম দিকে যখন প্রথম 6 মাস আমার ভালো লাগলো না, কিন্তু যখন আমি ফার্স্ট প্রফটা দিতে গেলাম, যখন ওই একই পড়া যখন আমি আবার পড়লাম, তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে ওই সাবজেক্টের বিষয়ে আসলে মজাটা কোথায়। তুই মেডিকেল সায়েন্সের প্রথম তাহলে ফিল করার যে ব্যাপারটা, এটা তুই অ্যাকচুয়াল ফিল করা শুরু করছিস কখন? অ্যাকচুয়াল ফিল করা শুরু করতে হচ্ছে ফার্স্ট প্রফের সময়। মানে ফার্স্ট প্রফ দেওয়ার আগে না ফার্স্ট প্রফ দেওয়ার আগে? মানে আমাদের সময় কি হতো যে প্রফের আগে 1 মাসের একটা ছুটি পাওয়া যেত। তো ওই 1 মাসে আমরা সবাই পড়ালেখা করতাম। তো ওই সময় হচ্ছে মানে যখন আমি ডিটেলসে আরো প্রত্যেকটা জিনিস পড়তে গেলাম, তখন আমি আসলে ফিল করতে লাগলাম যে না, এটার প্রত্যেকটা বিষয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যে এইটা এই জন্য, তার জন্য আমরা এইটা করতেছি। মানে যখন হচ্ছে তোর কাছে একটা কম্প্রিহেন্সিভ নলেজ গ্যাদার হয়ে গেছে, যে তুই অ্যানাটমি পুরোটা পড়ছিস এতদিনে, ফিজিওলজি পুরোটা পড়ছিস, এখন তুই এটাকে কোডিলেট করতেছিস, ওই মোমেন্টে তুই মজাটা টেপা শুরু করছিস। আর আমার কথা হলো, এই যে তুই এটা কোডিলেট করা শিখলি, এখন তোকে তো প্রথম দিকে তোর সিনিয়ররা বসে গাইড পড়লেই হবে, তুই তখন এতদিন কি আসলে গাইড পড়ছিলি নাকি টেক্সট বই পড়ছিলি, কেমনে পড়ছিলি জিনিসটা? প্রথম থেকে আমি গাইড তো কিনছি, গাইড কেনার পর সাথে সাথে আমি ওই যে বললাম যে আমি কিন্তু বিভিন্ন জায়গায় সার্চ করে যে টেক্সট বুক কি আছে ওগুলো আমি কালেক্ট করার চেষ্টা করছি, হয় কিছু ফিজিক্যাল কপি, কিছু হয়তো পিডিএফ। এবং ক্লাসে যখনই যেটা পড়াইতো, আমি একটু চেষ্টা করতাম যে ওইটা আসলে কোথায় লেখা আছে, কারণ টিচাররা তো কোনো কন্টেন্ট কোনো এক জায়গা থেকে নিয়ে আসছে, তো নিজে বানায় নাই। আমি সবসময় এটা খুঁজতাম যে কোন জায়গা থেকে তারা নিয়ে আসছে। এবং ফিজিওলজির কথা যদি বলি, যখন আমি দেখলাম যে তারা গাইটন থেকে বেশিরভাগ ইনফরমেশনগুলো নিয়ে আসতেছে, তখন আমি গাইটনটা মানে নিজে পড়ার চেষ্টা করছি। মানে এটা কমপ্লিট তুই নিজ থেকে জিনিসটা করছিস? হ্যাঁ, নিজ থেকে জিনিসটা করছি। ইভেন প্রথম যে আইটেমগুলো হয়েছে, প্রথম আইটেমগুলো কিন্তু আমি গাইড পড়েই দিছি। প্রথম ফিজিওলজি আইটেম আমি গাইড পড়ে দিছি, কারণ আমি গাইডন খুলে আমি কিছু বুঝি নাই যে আসলে কি করতে হবে। আচ্ছা। পরবর্তীতে যখন ইনিশিয়ালি প্রথম কয়েকটা আইটেম এরকম গাইড থেকে দেওয়ার পর, সাথে সাথে আমি যখন বইতে খোলার চেষ্টা করছি, গাইডন প্রথমে আমার অনেক কঠিন লাগছে, কিন্তু যখন আমি এই কয়েকদিন পড়লাম, তখন আমার মনে হয়েছে যে গাইডন তো ভেরি ইজি একটা বুক, খুবই সহজ করে লেখা, এটা আমার কাছে মনে হয়েছে। সবার কাছে না লাগতে পারে, কিন্তু আমার কাছে ইজি মনে হয়েছে। তখন আমি আস্তে আস্তে আরো পড়া শুরু করলাম। যখন তোর এটা ভালো লাগা শুরু করলো, তখন কি তোর গাইড ভালো লাগতো না গাইডন ভালো লাগতো?
গাইটন ভালো লাগতো অবভিয়াসলি। ইভেন আমি প্রত্যেকটা আইটেমের টপিক আগে গাইটন থেকে পড়ে লাস্টে হয়তো আমি গাইডের কি কোশ্চেন আসছে ওটা দেখতাম, কারণ বাংলাদেশে যেটা হয় যে বেশিরভাগ টিচাররা আইটেম নাই হচ্ছে গাইড থেকে, এটা একটা সমস্যা। পরে লাস্টে এমন হয়েছে তুই পড়তেছিস গাইটন থেকে, বাট তুই এক্সামের আগে জাস্ট কোশ্চেনগুলো দেখে যাচ্ছিস যে এই কোশ্চেন আমাকে করতে পারে, সো আমি নিজ থেকে প্রিপেয়ার হয়ে যায়। এখন এই প্রিপারেশন কি তুই গাইড থেকেই আলটিমেটলি নিতি, নাকি ওই বইয়ে যা পড়ছিল ওইটাকে জাস্ট নিজের মধ্যে প্রসেসিং করে? এখানে আরেকটা ব্যাপার, আমি মজার ব্যাপার শেয়ার করি, যে সবাই যেটা করতো যে তারা হচ্ছে লেকচারে যেটা বলতো সেটা হচ্ছে ওখান থেকে গাইডে লিখে রাখতো, বা সে কেউ যদি বইটা পড়ে বই থেকে সে গাইডে লিখে রাখতো। আমি যেটা করতাম, আমি গাইডে যদি অন্য বইয়ের কিছু পাইতাম সেটা আমি গাইটনের মধ্যে লিখে রাখতাম। মানে তোর গাইটনটা তোর মেইন বুক হয়ে গেছিল। হ্যাঁ, ইভেন মানে দেখা যাচ্ছে কি গাইডে কি হইতো যে কি প্রিভিয়াস কি কোশ্চেন আসছে সেগুলো লেখা থাকতো, ডিফারেন্ট অনেক বইয়ের রেফারেন্স কিন্তু দেওয়া থাকতো। কারণ সব বই তো আমার কালেকশনে নাই, আমার কাছে আছে হচ্ছে গাইটন। তো আমি গাইটন থেকে পড়ে গাইডে পরীক্ষার জন্য কি কোশ্চেন আছে, সেই কোশ্চেনে এক্সট্রা কিছু আছে কিনা সেটা আমি লিখে রাখতাম। তো সবাই আলটিমেটলি ফাইনাল পরীক্ষার আগে গাইডটা পড়তো, আমি ফাইনাল পরীক্ষার আগে কিন্তু বইটা পড়তাম। মানে তুই বইটারে আসলে কমপ্লিট করেছিস। হ্যাঁ, আর শুধুমাত্র আমি রিটেন পরীক্ষার আগেগুলোতে আমি গাইডটা দেখতাম। মানে গাইড তখন কি কোশ্চেন দেখতি নাকি ওরা কিভাবে অ্যানসার প্রেজেন্ট করছে, না তুই গাইডে এক্স্যাক্টলি দেখতিটা কি? গাইডে এক্স্যাক্টলি মূলত আমি যেটা দেখতাম, প্রত্যেকটা গাইডে অ্যানসারের লাস্টে কিন্তু রেফারেন্স থাকে, এবং রেফারেন্সে বইয়ের নাম এবং পেজ সহ দেওয়া থাকে। কিন্তু এটা কি সবসময় ম্যাচ করতো? হ্যাঁ, বেশিরভাগ সময় ম্যাচ করতো। তো ওইখান থেকে দিয়ে আমি ওই বইয়ের অংশটা পড়তাম। ইভেন এখনো আমার মনে আছে যে প্রত্যেকটা রিটেনের আগেই আমি মানে রিটেনের ঠিক আগে আমি আসলে বইটা পড়তাম না, এবং আমি রিটেনের আগে গাইডের হেল্প। হ্যাঁ, রিটেনের আগে শুধু জাস্ট ধরেন কালকে আমার রিটেন পরীক্ষা, আজকে আমি রিভিশন দিব, ফাইনাল রিভিশনটা দিব, আমি গাইড থেকে রিভিশনটা দিতাম। কিন্তু ভাইবার আগে আমি মেইন বই পড়তাম। ইভেন প্রফের আগে বা আগে যেই একটা প্রিপারেটরি লিভ যেটা পাওয়া যায়, 1 মাসের যেটা গ্যাপ থাকে বা 15 দিনের যে গ্যাপ থাকে, ওই সময় আমি মেইন বইটাই পড়তাম। তাহলে তুই বলতেছিস যে তুই খালি রিটেনের আগে গাইডটা পড়ছিস? হ্যাঁ, শুধু রিটেনের আগে আমি গাইড, আর বাদ বাকি সময় তুই গাইডনটা পড়ছিস? হ্যাঁ, মানে অন্যান্য রেসপেক্টিভ যে টেক্সট বুক ছিল সেই টেক্সট বুকগুলো পড়ছি। এবং তুই গাইডনরে এমন ভাবে সেট করছিস যে এইটা হলো তোর রিভিশন বুক। হ্যাঁ, লাইক তুই রিভিশন দেওয়ার জন্য তুই গাইডনটাই পড়তিস। হ্যাঁ, এটাকে তুই এমন ভাবে সাজাইছিস, এটা কি তোর কেউ বুদ্ধি দিয়ে করছে নাকি তুই নিজ থেকে করছিস? না, এটা আমি নিজে থেকে করছি। তো এই বুদ্ধিটা তোর কেউ দেয় না? কেউ দেয় না। লাইক আমিও দিই নাই তোকে। না, আমি বলতে পারছি ভাই আপনি টাকা দিয়ে বলতেছে। ইভেন আমি তো বায়োকেমিস্ট্রি যখন আমি এবিসি বইটা দেখলাম, এবার বায়োকেমিস্ট্রি গাইড আমি ফেরত দিয়ে আসছি গিয়ে, এই গাইড আমার দরকার নাই। আমার তো মনে হয় এবিসি বইয়ের পরে গাইড পড়ার কোনো দরকার না, কোনো দরকার নাই। আমার মনে হয় যে এবিসি এমন একটা বই, আমি তো বায়োকেমিস্ট্রি এবিসি দিয়ে পুরোটা পার করে আসছি। হ্যাঁ, সেম। আমার এবিসি বইটার প্রেজেন্টেশনটা আসলে আমার মনে হয় যে বায়োকেমিস্ট্রি ইয়েটাকে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, একদম মোজাম্মেল স্যার মানে খুব ভালো। অ্যানাটমি থেকে আমরা শিখছিস? অ্যানাটমি তো আমি হচ্ছে তুই তো এখন অর্থতে আছিস। হ্যাঁ, তোর তো অ্যানাটমি আমার মনে হয় সবচেয়ে বেশি লাগে। হ্যাঁ, আমার মনে হয় সার্জারিতে অ্যানাটমি অবশ্যই লাগে, মেডিসিনে কম লাগে। আমি মেডিসিনের লোক, আমি বলবো আমার অ্যানাটমি অনেক কম লাগে, কিন্তু অ্যানাটমি সার্জারিতে বেশি লাগে, এটা সবাই জানে। কিন্তু আমার মনে হয় যে অ্যানাটমি সার্জনদের যত বেশি লাগে তার থেকে বেশি লাগে, মানে জেনারেল সার্জনদের যত বেশি লাগে তার থেকে বেশি লাগে অর্থোপেডিক্সে। আমি এটা ঠিক বললাম কি? না, জেনারেল সার্জনদের লাগে হচ্ছে ট্রাঙ্কের অ্যানাটমিটা লাগে। আচ্ছা, মানে অ্যাবডোমেনেরটা মেইনলি লাগে, যে কার্ডিওথোরাসিক তার চেস্টেরটা লাগে, আর আমাদের লাগে হচ্ছে এক্সট্রিমিটি, মানে হাত পা। হ্যাঁ, হাত পা মেইনলি হচ্ছে হাত পা লাগে। আর এমনি আদারওয়াইজ যে পুরো স্কেলেটাল বাকি এগুলোতে এদিকে তার সাথে আমরা হাত দেই না। এদিকে যদি কোনো প্রবলেম থাকে অ্যাবডোমেনে, যদি হাত পায়ের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, হাত পায়ের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, এখন তুই আমার এটা বল, তোর অ্যানাটমিটা তুই কেমনে শিখছিস অ্যান্ড এখন তোর এটা কেমন কাজে লাগে, এবং তুই এখানে টেক্সট বুক থেকে কেমনে শিখছিস, গাইডে কেমনে শিখছিস, অ্যান্ড এই জায়গাটাতে পার্থক্যটা কি, এবং তোর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে তুই এখান থেকে আসলে কেমনে বেনিফিটেড হোস, এটা আমাকে বল। আচ্ছা, অ্যানাটমিতে তো আমাদের সময় 3 রকমের বই ছিল। একটা ছিল দত্ত, একটা ছিল ভিশ্রাম সিং, আর একটা ছিল হচ্ছে বিডি চৌরাশিয়া। তো এর মধ্যে প্রথমে তো এই যে বইয়ের দোকানে গিয়ে বুক লিস্ট দেখে আমি দত্ত আর বিডি চৌরাশিয়া কিনে নিয়ে আসছি। আচ্ছা, তো পরে আমি মেডিকেলে গিয়ে শুনলাম যে ডিএমসির পোলাপান হচ্ছে ভিশ্রাম সিং পড়ে, এটা আমরাও শুনছি তখন। হ্যাঁ, তো পরে হচ্ছে আমি ভিশ্রাম সিং এর পিডিএফ আমি জোগাড় করছি। পিডিএফ জোগাড় করে দেখলাম যে ভিশ্রাম সিং এ খুব সুন্দর প্রেজেন্টেশন, মানে সুন্দর পয়েন্ট করে, মানে যে ইনফরমেশনটা লাগবে সেটা দেওয়া, ছবিগুলো খুব ক্লিন, মানে বইয়ের প্রেজেন্টেশনটা খুব ক্লিন। হ্যাঁ, প্রেজেন্টেশন ইজি, এটা সত্য। তো ওই জন্য আমি বইটা আমি কালেকশনে রাখছি, কিন্তু দেখা যেত যে টিচাররা এক্সপেক্ট করতো এবং ইনফরমেশনগুলো তারা বেশিরভাগ কিন্তু দত্ত থেকে। ভিশ্রামের সাথে কিন্তু আসলে দত্তের অনেক ইনফরমেশন ম্যাচ করে না, এটা কিন্তু একটা রিয়েল কাহিনী। এবং আমার জানা মতে এই মানে আমার ছোট ভাই তো ডিএমসিতে, ও যখন অ্যানাটমি পড়ছে ও কিন্তু বলছে ভাইয়া বিশ্রামের অ্যান্সার টিচার অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, টিচাররা সব দত্ত পড়ে।
হ্যাঁ তো এই জন্য টিচাররা যেহেতু দত্ত পড়ে এবং দত্ত থেকে পড়ায়, তো আমি ইনিশিয়ালি শুরুতে কিন্তু দত্তই পড়ছি। আচ্ছা, এবং প্রত্যেকটা কার্ডে টার্মে যখন টিচাররা পড়াইছে টপিকগুলো আমি দত্ত থেকে আগে পড়ছি। তো তুই দত্ত আগে পড়ছিস? হ্যাঁ, দত্ত আগে পড়ছি, সবসময় আমি দত্ত আগে আচ্ছা, পড়ছি। দত্ত পড়তে তোর কঠিন লাগছে কিনা? হ্যাঁ, দত্ত পড়তে কঠিন লাগছে, কারণ প্যারা আকারে লেখা, গুছায় পয়েন্ট করা নাই, প্রেজেন্টেশনটা খুবই খারাপ আর কি। অতিরিক্ত আমার মনে হয় পুরো মেডিকেলে 3টা বইয়ের প্রেজেন্টেশন খারাপ। একটা হচ্ছে দত্ত, মানে অ্যানাটমি দত্ত, আর একটা হচ্ছে এটার নাম কি, কেডি চ্যাটার্জির প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি কেডি চ্যাটার্জির এক্সেলেন্ট বই। হ্যাঁ, আমি ক্লাস নিছি তো মানে জাস্ট টু পারফেক্ট, বাট সবচেয়ে জঘন্য প্রেজেন্টেশন মনে হয়। আর একটা যেটা আমি বললাম, মানে অনেকে আমার মারতে আসবে, সেটা হচ্ছে ডেভিডসনের প্রেজেন্টেশন খুবই বাজে। মেডিসিন শেখার জন্য অন্য যত বই আছে ওদের প্রেজেন্টেশন ডেভিডসন থেকে ফার বেটার। বাট বাংলাদেশে সবাই ডেভিডসন পড়ে, মানে আমি ডিসরেসপেক্ট করছি না, বাট প্রেজেন্টেশনটা বলতেছি। বই তো অবশ্যই মানে বইয়ের সমালোচনা না, তো প্রেজেন্টেশনটা কঠিন হলে কি হয়, যে বিগিনার যে শুরু করতেছে তার মধ্যে একটা ব্যারিয়ার কাজ করে, যে আমি এটা আর পড়বো না, সে তখন দেখা যাচ্ছে সে ডাইভার্টে গাইডের দিকে চলে গেলো বা অন্য একটা বই পড়লো। কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে, মানে আমি যেটা করছি, যে আমি লেগেছিলাম যে এটা পড়াচ্ছে, আমাকে এটা কষ্ট করে হলো এটা পড়তে হবে। তুই এটা শেখার সময় কোনো এইড হিসেবে কিছু মানে তখনই করছিস? দত্ত পড়তে তো কষ্ট হচ্ছে, তুই এই মুহূর্তে কোনো এইড ইউজ করছিস কিনা? না, ইনিশিয়ালি ফার্স্ট ইয়ারে ভিডিও দেখতেছিস বা অন্য কিছু করতেছিস? না, ফার্স্ট ইয়ারে আসলে ওইরকম ইনিশিয়ালি করা হয় নাই। পরে যখন সেকেন্ড ইয়ারের দিকে গিয়ে যখন একটু খোঁজ পাইতে শুরু করলাম, তখন দেখলাম যে ইউটিউবে বেশ অনেক ভালো রিসোর্স আছে। একটা চ্যানেল দেখতাম বেশি, ভিরেন কারিয়া, উনি অস্ট্রোলজিটা খুব ভালো পড়াইতো, যে বোনসগুলার অ্যানাটমি কি সেগুলো খুব ভালো পড়াইতো। তো লাস্টে দেখা গেছে যে সেকেন্ড ইয়ারে উঠে এবং পরীক্ষায় আগ দিয়ে ওনার ভিডিওগুলো অনেক দেখা হইতো। আর আমাদের তখন হচ্ছে ইয়ে ছিল, রাইসুল ভাইয়ের চ্যানেলে উনি অনেক ভিডিওগুলো দিত, ভিসেরা, বোনস, এগুলোর প্রেজেন্টেশন কিভাবে পরীক্ষায় ধরে, তো ওই ভিডিওগুলো দেখা হয়েছে, আর ভিরেন কারিয়ার ভিডিও দেখা হয়েছে। এছাড়া তেমন অন্য আর হচ্ছে ফিজিওলজির ক্ষেত্রে হচ্ছে একটা চ্যানেলে ভিডিও দেখতাম, আরমান্দো হাসুদুঙ্গান, ওটা আমিও দেখছি। হ্যাঁ, তো এই অল্প কয়েকটা, এটা শুরুতে প্রথম 6 মাসে এরকম দেখা হয়নি, তারপরে আস্তে আস্তে মানে একটু সার্চ দিয়ে দেখি যে উইকিপিডিয়াতে কি বলছে। তোর তাহলে বেসিক্যালি তোর মূল পড়াটা তোর দত্ত থেকে পড়ছিস? হ্যাঁ, মূল পড়াটা আমি অ্যানাটমি দত্ত থেকে পড়ছি। বিডি তুই আসলে কতটুকু ফলো করছিস? বিডি ওরকম খুব বেশি ফলো করা হয় নাই। কিছু কিছু বোনসের ক্ষেত্রে যেমন হচ্ছে টিচাররাই বলে দিত যে এইটা হচ্ছে বিডিতে ভালো আছে বা বিডি থেকে পড়বা, যেমন জটিল বোনসগুলো, যেমন হচ্ছে হিপবোন, পেলভিস, এগুলো মানে দত্তর প্রেজেন্টের সাথে এমনি জঘন্য, ওই সব জায়গাগুলোতে দেখা গেছে যে আরো খারাপ অবস্থা। তো আগে তো আমার টোটাল গ্রস একটা আইডিয়া নিতে হবে, তো ওই জন্য যেগুলো বেশি কঠিন সেগুলো দেখা গেছে যে আমি আগে হচ্ছে বিডি পড়ছি, আগে বিডি পড়ে তারপর হয়তো দত্ত পড়ছি বা কোনো সময় পড়ি না, এরকম হয়েছে অল্প কিছু জায়গায়। আচ্ছা, এখন তুই যে এভাবে শিখছিস, তোর ভিজুয়ালাইজেশনটা তুই কেমন করতে? ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এইটা আমার এখন মনে পড়ে যে আমি যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করছি, তখন হচ্ছে এই উন্মেষে একজন টিচার, উনি ওনার আইপ্যাডের মধ্যে একটা ভিজুয়ালাইজেশনের একটা অ্যাপ নিয়ে আসছিল, উনি আমাদেরকে দেখাইছিল, নামটা আমার ঠিক খেয়াল নাই, কমপ্লিট অ্যানাটমি বা হোল বডি কিছু একটা নাম ছিল, এটা আমার নামটা এখন মনে নাই। সো ওইখানে উনি 3D দেখাইছিল যে ভিজুয়ালাইজেশনটা এরকম। তো তখন তো আমার কাছে আইপ্যাডও নাই, আমার স্মার্টফোনও অত বেশি হাই এন্ড না, তো ওইভাবে আসলে ভিজুয়ালাইজেশনটা আমার পক্ষে করা হয় না। হ্যাঁ, নিটারের ছবি আমি দেখতাম, নিটারের ছবি দেখে কষ্ট হইতো, কারণ ছবিগুলো তো 2D, 3Dটা বুঝতে একটু কষ্ট হইতো, কিন্তু মানে একটু চিন্তা করলে যে মানে ছবিটা দেখে আগে যে কোনটা অ্যান্টেরিয়র সাইড, কোনটা পোস্টেরিয়র, কোনটা সামনে, কোনটা পিছনে, কোনটা উপরে, কোনটা নিচে, এটা দেখলে একটা জেনারেল আইডিয়া পাওয়া গেছে। ওখান থেকে মূলত আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। মনে কর অ্যানাটমি দত্ত পড়তে গিয়ে সবার যেটা হয় যে তাল মেলাইতে কঠিন হয়, যে কি পড়লাম, কোন দিক দিয়ে কি গেল, স্ট্রাকচারটা ভিজুয়ালাইজ করতে প্রবলেম হয়। এখন যেটা হয় যে মেডিকেল সায়েন্স তো আসলে অনেকে মনে করে যে জাস্ট দুমায় মুখস্থ করবো, এটা তো আসলে জাস্ট দুমায় মুখস্থ করার জিনিস না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। বা অ্যানাটমিটা কি মানে তুই তোর ফিল করতে হবে, কারণ আমি তোর দিকে তাকাইছি, তোর লিভারটা কোথায় আছে, তোর লিভারের পাশ দিকেই গেছে, আমার আই শুড মানে এটা আমার ওখান থেকে দেখে ভিজুয়ালাইজ করতে পারা উচিত যে ওখানে কি কি আছে, আমি খালি চোখে দেখে আমি বুঝতে পারবো। সো ভিজুয়ালাইজেশনটা এরকম হইতে গেলে তোর তো আসলে ইমেজ ইউজ করতে হবে। এখন অবশ্য 3D অ্যাপস অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, যেমন কমপ্লিট অ্যানাটমিতে এখন লাইক আমরাও ইউজ করতেছি, বাট নিটার ওই মোমেন্টে আমার মনে হয় যে যতটুকু নিটার আমি দেখছি, আমাকে কিন্তু এটা মানে
রিলেশন গুলা বুঝতে বা অ্যাকচুয়াল অ্যানাটমিক্যাল প্রেজেন্টেশনটা কি এটা বুঝতে কিন্তু আমাকে খুব কারণ দত্ততে কিন্তু অত বেশি ছবি দেওয়া থাকতো না, খালি এটা রিলেশন, এটা ছবি বোঝাও যায় না, ছবি বোঝাও যায় না। দত্ত ছবি বোঝা যায় যেটা যেটা করার চেষ্টা করতাম বিশেষ করে এক্সট্রিমিটিতে তো হাত পা নিজেরটা নিজে দেখা যায়, ওইটা নিজে দেখার চেষ্টা করতাম যে হ্যাঁ টেন্ডন, তখন অত বুঝতাম না, তখন ওই যে আমাদের ক্যাডাভার ছিল, ক্যাডাভারে দেখে কিছু বোঝার চেষ্টা করতাম। আর হচ্ছে আমাদের সার্ফেস অ্যানাটমি হইতো, একটা সার্ফেস অ্যানাটমি যে আঁকাইতে হইতো, তো ওইটাতে কিন্তু ভালো আইডিয়া পাওয়া যায় যে সার্ফেস অ্যানাটমি যে ভালো পারে সে কিন্তু অ্যানাটমির একটা ভালো আইডিয়া তার আছে। তো সার্ফেস অ্যানাটমি আর ডিসেকশনের একটা বই ছিল, বইয়ের নামটা ভুল, হ্যাঁ মান্নানের একটা বই ছিল, তো ওই বইটা আমি কিনছিলাম। তো ওই বইটা পড়ার পর ওইখানেও বেশ কিছু ছবি ছিল যে একটা যদি আমি এখানে ইনসিশন দিই এবার কোন লেয়ার বাই লেয়ার কিভাবে যাবে, তো ওইভাবে বডি ওয়ালের যে কিভাবে কোথায় কোন মাসল আছে ওইটা অনেক ভালো জানা গেছে ওইটা দেখে। আচ্ছা, বায়োকেমিস্ট্রি তুই এবিসি পড়ছিস? হ্যাঁ, বায়োকেমিস্ট্রিতে আমি এবিসি পড়ছি, সাথে কিছু টপিক হয়তো একটা দুটো চ্যাপ্টার হারপার থেকে, কিছু হচ্ছে লিপিনকর থেকে, এরকম অল্প কিছু দেখা যায়। হারপার আসলে তোর কতটুক কাজে লাগছে বা তুই আসলে কতটুক পড়ছিস? লিপিনকর আমি মোটামুটি পড়ছি, মেটাবলিজম আমি বেশ কিছু চ্যাপ্টার লিপিনকর থেকে পড়ছি, মেটাবলিজম, তারপর হচ্ছে জেনেটিক্সে ওই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো লিপিনকটে সুন্দর পয়েন্ট করে দেওয়া, ভালো সুন্দর ছবি ছিল, তো ওখান থেকে আমি দেখছিলাম। আর হচ্ছে সত্যনারায়ণ থেকে আমি পড়ছিলাম হচ্ছে নিউট্রিশনের চ্যাপ্টারগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে তোর ফার্স্ট প্রফের রেজাল্ট কি? ফার্স্ট প্রফে আমি হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা সাবজেক্টে অনার্স পাইছি, আর হচ্ছে আমার প্লেস ছিল হচ্ছে 8th। তুই যে এই রেজাল্টটা করছিস, তুই কি এই রেজাল্টের জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছিস নাকি এটা আসলে তোর একটা বাই প্রোডাক্ট হিসেবে আসছে? লাইক আমার কোশ্চেনটা তুই ভালো করে বোঝ। একটা হচ্ছে তোর ইন্টেনশন হচ্ছে আমি পরীক্ষায় প্লেস করবো, আমি অনার্স পাবো, এই ইন্টেনশনে তুই পড়ালেখা করছিস এবং তুই ওটা পাইছিস, নাকি তুই আসলে মানে এই মোমেন্টে যখন তোর ফার্স্ট প্রফেসর, তোর 1.5 বছর শেষ, এই মোমেন্টে তুই আসলে পড়ালেখার মজাটা পাইছিস, তুই শেখার জন্য পড়তেছিস অ্যান্ড এখানে বাই প্রোডাক্ট হিসেবে আসছে, নাকি বোথ? মানে তোর এখানে অ্যাপ্রোচটা আসলে কি ছিল? না, আমার প্রথম থেকে কিন্তু অ্যাপ্রোচ ছিল যে আমাকে অনার্স পাইতে হবে। এটা কেন আমি বলি, আমি যখন নটরডেম কলেজে ছিলাম, ইন্টার সেকেন্ড ইয়ারে আমাদের একজন হচ্ছে বাইরে থেকে একজন, উনি বোধহয় নাসায় চাকরি করে, তো উনি এনডিসির আগে অ্যালামনাই আর কি, তো উনি একদিন এরকম দেখা করতে আসছিল। তো দেখা করতে এসে উনি আমাদের সাথে কথাবার্তা বলছে, তো একটা ভালো লাগে কাজ করছে যে এনডিসি থেকে এত বড় একটা জায়গায় গেছে। তো ইন দ্য মিন টাইম যখন আমি ফার্স্ট ইয়ারে যখন আসলাম, তখন ফেসবুকে ঘুরতে ঘুরতে 2007 সালের একটা পোস্ট আসছে যে একজন নটরডেমিয়ান, সে তার আদার্স যে ফ্রেন্ডরা ছিল তাকে কোথায় আছে সেরকম একটা পোস্ট লিখছে যে অমুক অমুক ইঞ্জিনিয়ারিং করে তমুক জায়গায় আছে বড় বড় পজিশনে। তার মধ্যে তার একজন ফ্রেন্ড ছিল যে মেডিকেলে পড়ছিল, মেডিকেলে পড়ে সে মেডিকেলের যে তখন 10টা সাবজেক্ট ছিল বোধহয়, সে 10 সাবজেক্টের 10টাতেই অনার্স ছিল তার। তো আমার একটা টার্গেট ছিল যে আমার 11টা সাবজেক্ট, আমি 11টা সাবজেক্টে আমার অনার্স পাইতে হবে, এটা আমার ফার্স্ট ইয়ারের আমার ইচ্ছা ছিল। আচ্ছা, তো ওইখান থেকে আমার মানে প্রথম থেকে কিন্তু আমি এটা টার্গেট নিয়ে আমি পড়ালেখা করছি। পরে এটা পড়তে গিয়ে আমি মজাটা পাইছি যে না, এটার ভিতরে যখন আমি ভিতরে ঢুকছি যে না, এটা ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে তোর এই যে রেজাল্ট, এখন এইখানে তোর বা যারা মনে কর তোর কথা শুনতেছে, তাহলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি শেখার জন্য তোর এক লাইনে ওদেরকে আসলে তোর পরামর্শ কী হবে যে এইভাবে তুমি পড়ো, এইভাবে পড়লে এক্সাম ভালো করবে, এইভাবে পড়লে তুমি শিখবা, তোর এটার অ্যাডভাইস কী হবে? না, শিখতে গেলে ধরেন ফিজিওলজির কথা যদি বলি, ফিজিওলজি শিখতে গেলে যে বডির প্রত্যেকটা প্রসেসে মেকানিজমটা কি সেইটা আসলে ইন ডিটেলসে জানতে হবে। মানে একটা কোশ্চেন করার যে মেন্টালিটি, এটা থাকতে হবে যে একটা জিনিস, একটা লাইন বললো বা ক্লাসে একটা টিচার একটা কথা বললো, এটা কেন, এই কোশ্চেনটা যদি আমরা করতে পারি যে এটা কেন বা এটা কিভাবে, এই প্রশ্ন টিচারকে করবো নাকি তোর মনে নিজেকে করতে হবে, নিজের মধ্যে কোশ্চেন করে সেইটা অ্যান্সারটা খুঁজতে হবে। এখন সেই অ্যান্সার খোঁজার জন্য আমি টিচারকে করতে পারি, সেই অ্যান্সার খোঁজার জন্য আমি গুগলে যাইতে পারি, সেই অ্যান্সার খোঁজার আমি বইয়ের মধ্যে যাইতে পারি। গিয়ে যখন আমি অ্যান্সারটা খোঁজার চেষ্টা করবো, দেখা যাচ্ছে যে পরীক্ষার জন্য কিন্তু আমার সব লাগতেছে না। মেকানিজমের যে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি লিখে দিলাম, হয়ে গেল, মুখস্থ করলাম, আমি উগরে দিয়ে আসলাম, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারলাম না। তো বুঝতে যদি চাই তাহলে আমার এই কোশ্চেন করার মেন্টালিটি থাকতে হবে যে একটা লাইন বললো, হ্যাঁ এটা কেন হলো, হ্যাঁ এটা কেন হলো, কিভাবে হলো, হ্যাঁ যে মেকানিজমের ধরেন একটা কোশ্চেনের অ্যান্সারে প্রথম একটা স্টেপ দিয়ে শুরু করা, তারপরে বাকি স্টেপগুলো হয়েছে। তা এইরকম অনেকগুলো থাকে যে মাঝখানে 2-3টা স্টেপ স্কিপ করে কিন্তু গাইডের মধ্যে লেখা থাকে বা বইয়ের মধ্যে লেখা থাকে। তো তখন ওই যে একটা যে ডিসক্রিপেন্সি হইলো, তখন মাথায় একটা কোশ্চেন আমার খেয়াল করতে যে মাঝখানে কি হইলো, কিভাবে হইলো এটা। তো তখন আরেকটু ঘাটাঘাটি করলে দেখলাম বইয়ের মধ্যে গেলাম বা অন্য আরেকটা বই দেখলাম যে মাঝখানে আরো কয়েকটা স্টেপ আছে, বা শুরুর যে স্টার্টিং যে স্টেপ ওইটা কোত্থেকে আসলো। এই কোশ্চেন করার যে মেন্টালিটি, এটা থাকলে মানে আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজতে গেলে আপনার টোটাল কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কিন্তু ইন্টার কানেক্টেড। ফিজিওলজির ধর আরো মাইক্রোস্কোপিক লেভেলে, মলিকুলার লেভেলে গেলে হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো দুইটার ক্ষেত্রে একই
মানে কনসেপশন খাটবে, যে কোশ্চেন করার মেন্টালিটি থাকবে। হোয়াট অ্যাবাউট অ্যানাটমি? অ্যানাটমির জন্য তো আসলে হচ্ছে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনিশিয়ালি প্রথমে আগে একটা জেনারেল আইডিয়া নিতে হবে, যে আমি একটা জিনিস পড়লাম, পড়ার পরে মানে যেটা বলে যে গ্রস অ্যানাটমি, যে অমুক জিনিসের এই পার্টগুলো আছে, আগে একটা গ্রস, মানে প্রথমে কয়েকবার পড়ে যেতে হবে। মানে ওটা বোঝা খুবই কঠিন, কারণ আপনি যদি ভিজুয়ালাইজ না করেন, সামনে যদি আপনি একটা ভিসারা দেখেন, সেটা আপনার যেটা ইফেক্ট হবে, আপনি যখন পড়তে যাবেন ওই ইফেক্টটা কিন্তু হবে না। এখন সবসময় তো আপনার কাছে ভিসারা থাকবে না, ভিসারা যেগুলো আছে সেগুলো আপনি কেটে কেটেও দেখতে পারবেন। ওই সময় কি সে নিটারটা খুলবে? হ্যাঁ, ওই সময় সে নিটার খুলবে, এবং ইনিশিয়ালি বইয়ের লেখাগুলো পড়তে অনেক কঠিন হবে। কিন্তু ওই একই জিনিস যখন আপনি দ্বিতীয়বার পড়বেন, তৃতীয়বার পড়বেন, চতুর্থবার পড়বেন, তখন আপনি অনেক কিছু রিয়ালাইজ করবেন। এবং এটা শুধুমাত্র অ্যানাটমির ক্ষেত্রে না, বাকি অন্যান্য ক্ষেত্রে আমি যখনই দেখছি যে টেক্সট বুক, ইভেন ডেইলি লাইফের ক্ষেত্রে, আমি যখন 5th ইয়ারে পড়ছি তখন আমি অনেক কিছুই বুঝি না, অনেক কিছু আমার কঠিন লাগছে। যখন আমি ফাইনাল প্রফের আগে পড়ছি তখন আবার কিছু কিছু জিনিস আবার, আরে এটা তো এইভাবে, আমি জিনিসটা বুঝতে পারছি, এটা বইয়ের মধ্যেই ছিল, ওই লাইনের মধ্যে ছিল, কিন্তু আগে আমি বুঝতে পারি নাই। তারপর যখন আমি এফসিপিএস পার্ট 1 এর জন্য যখন পড়লাম, তখন আমার কাছে আরে এটা তো এইভাবে, মানে আপনার বইয়ের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ওইটা তো আপনাকে এক্সপ্লেন করার জন্য কেউ নাই। তাহলে ওটা আপনাকে বুঝতে হলে আপনাকে বারবার পড়তে হবে। বারবার আপনি যখন একই লাইন পড়বেন, আপনার ভিতরে একটা ইনসাইট গ্রো করবে যে হ্যাঁ এটা এই জন্য। এখানে আসলে কম্প্রিহেনসিভ নলেজেরও কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, লাইক তুই যখন প্রথমবার পড়ছিস, তুই আশেপাশে আরো অনেক কিছু তখনও পড়িস না, বাট তোর এত মনে কর 6 মাস পর তুই যখন আবার পড়লি, ততদিনে তুই অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করছিস, অন্য সিস্টেমে আমি পড়ে আসছি, তখন তুই এটা কোরিলেট করার ইজি হইছে। আমার মনে হয় ফাইনাল প্রফ শেষ, তুই এখন এফসিপিএস এর জন্য পড়তেছিস, ততদিনে তোর নলেজ আরো বাড়ছে, ওভারঅল নলেজ বাড়ছে। তখন ওটা পড়তে গিয়ে তুই নতুন করে আরেকবার বুঝছিস যে এটার মানে আসলে আরেকটু এটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, মনে কর যে একটা স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করতে চায় এবং ভালো করে শিখতে চায়, তার আসলে কি করা উচিত? সে কি শুধু টেক্সট বই পড়বে, নাকি সে শুধু গাইড পড়লেই হবে, নাকি দুইটা মিলাই মিশে পড়বে? কিভাবে আসলে অ্যাপ্রোচ, তুই তোর পার্সোনাল মতামত কি? না, এটা খুবই ভালো একটা কোশ্চেন করছেন, কারণ পার্সোনাল মতামতই আমি দিতে পারবো, কারণ কার ক্ষেত্রে কোনটা ওয়ার্কআউট করবে এটা কিন্তু কেউ জানে না। তবে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি টেক্সট বই থেকে পড়ার চেষ্টা করছি সবসময়। এখন দেখা গেছে যে ক্লাস থেকে গিয়ে প্রতিদিন দিনের টপিক দিনে পড়া আসলে পসিবল হয় না সবসময়। তো সবসময় দেখা গেছে যে পরীক্ষার আগে অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি যে পরীক্ষা যখন ধরেন, প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু একটা ডেট দেয়, ধরেন টার্ম পরীক্ষা 2 সপ্তাহ পরে, তো মানুষজন দেখা যায় কি যে ওই পরীক্ষার আগের দিন সে পড়তে বসে, তখন কিন্তু সে বেসিক্যালি সে গাইড ছাড়া তার কোনো অপশন নাই, তাকে তখন গাইডই পড়তে হবে। টেক্সট বুক পড়তে গেলে সে পরীক্ষায় ফেল করবে। তা আমি যেটা করতাম, আমি ওই 2 সপ্তাহ আগে থেকে শুরু করতাম, আমি আগে টেক্সট বইটা পড়তাম, টেক্সট বইটা একবার রিডিং দিতাম, তারপরে গাইডের মধ্যে আমি যাইতাম। ইভেন এখন আমার মনে আছে, আমি যদি আরেকটা অন্য সাবজেক্ট দিয়ে এক্সাম্পল দিই, প্যাথোলজি ফার্স্ট টার্মে আমাদের জেনারেল প্যাথোলজির সাথে হেমাটোলজি থাকে। সো ওই টার্মের ডেট ছিল, তো পোলাপান হচ্ছে টার্ম পিছাবে, এই জন্য ম্যাডামদের কাছে ঘুরতেছে, টিচারদের কাছে ঘুরতেছে, এরকম কাহিনী করে টার্মটা 1 সপ্তাহ পিছাইছে। হ্যাঁ, তো তখনও কিন্তু আমি ওই জেনারেল প্যাথোলজি বা হচ্ছে হেমাটোলজি, আমি কোনো গাইড নিয়ে বসি, জেনারেল প্যাথোলজি আমি বসি নাই, আমি জাস্ট হেমাটোলজির একটা বই আছে ডি গ্রুচির ওই বইটা আমি লাইব্রেরি থেকে নিয়ে আমি সুন্দর মতো রিডিং রুমে বসছি, ওটার পিছনে আমি 5 দিন সময় দিছি, পরীক্ষা কিন্তু আমার 7 দিন পর। আচ্ছা, ওই বইটার পিছনে 5 দিন সময় দিচ্ছি, কারণ ডি গ্রুচি আগে আমার পড়া হয় নাই, ওই 5 দিন সময় দিয়ে আমি ডি গ্রুচিটা পড়ছি। তারপরে আমি বাকি 2 দিনে আমি জেনারেল প্যাথোলজি গাইড থেকে বা যেগুলো দেখা সেগুলো আমি দেখছি। পরে রিটেন পরীক্ষা দিতে গিয়ে, মানে আপনি বিশ্বাস করবেন না যে মানে রিটেন পরীক্ষা দিতে গিয়ে যে হেল্পটা হয়েছে, মানে প্রত্যেকটা কোশ্চেন আমার যে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, কারণ গাইডে লেখা থাকে জাস্ট পয়েন্ট, মাঝের যে কথাগুলো সেগুলো যখন বইতে থাকে, কারণ ইন জেনারেল যখনই আমরা পড়ি আমরা কিন্তু টোটালটা রিটেন করতে পারি না। 100 লাইন পড়লে দেখা যাবে আপনার মনে থাকতেছে 20 লাইন, এখন আপনি যদি পড়েনই 20 লাইন তাহলে আপনার মনে থাকবে 2 লাইন। এক্স্যাক্টলি। এই জন্য বেশি পড়াটা, একটা যে বিভিন্ন নলেজ সোর্স থেকে যে নলেজটা গ্যাদার করা, এইটা আলটিমেটলি রিটেনশনে হেল্প করে। সো এই জন্য যেটা করতে হবে যে আগে থেকে সময় নিয়ে, যে আমি প্রোক্রাস্টিনেশন করলাম সারা বছর, পরীক্ষার আগে গিয়ে বললাম আমার তো সময় নাই, আমি এখন কেমনে মেইন বই পড়বো, মেইন বইটা পড়তে হবে পরীক্ষার আগে। পরীক্ষার আগের দিন মেইন বই পড়তে বসলে তো হবে না, মেইন বই আগে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যাইতে হবে, আইটেমের পেছে যাবে। বাকি সারাদিনে কি একটু 1 ঘন্টা সময় পাওয়া যায় না? যত কাজে থেকে 1 ঘন্টা সময় পাওয়া যায়, একটু আগ্রহ থাকলে যে আমি একটু বইটা খুলি, দেখি অমুক পেজে কি লিখছে, অমুক টপিকে কি লিখছে, এই একটু করে যে আপনি যে পিস মিল যে ইনফরমেশন গ্যাদার করবেন, এটা আলটিমেটলি পরীক্ষার আগে দেখবেন যে একটা কম্প্রিহেন্সিভ আপনাকে হেল্প করতেছে। এইটা আমার থাকবে, পরামর্শ থাকবে যে পরীক্ষার আগের দিন পড়তে না বসে আরো আগে থেকে অল্প অল্প করে টেক্সট বুকটা পড়া, সেটা হয়তো কোথাও কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন মনে কর পড়ার সময় এই প্রশ্নটা তো ধরে না, এই প্রশ্নটা তো বোর্ডে আসে নাই, এগুলো স্কিপ করে যায়,
যে সিলেক্টিভ ভাবে পড়া। এখন এটাকে তুই কেমনে দেখিস? এইখানে আরেকটা জিনিস আছে যে টেক্সট বইটাকে প্রথমবার পড়ার সময় গল্পের বই মনে করতে হবে। এখন মনে করেন যে আমি জেনারেল প্যাথোলজিতে জেনারেল প্যাথোলজি না সিস্টেমিকে হার্টের মধ্যে একটা রবিন্স একটা কথা লেখা আছে ব্রোকেন হার্ট সিনড্রোম। তো ব্রোকেন হার্ট সিনড্রোম এটা কোথাও আসবে না, এটা জাস্ট নাম দিছে জাস্ট ফর ফান জোক, এটা বইয়ের মধ্যে আছে। তো এটাকে আমি মুখস্থ করবো না, জাস্ট আমি রিডিং দিয়ে যাব। তো এই যে এটাকে গল্পের বইয়ের মতো মনে করা যে প্রথমবার আমি জাস্ট রিডিং দিয়ে যাব, এটা আমাদেরকে করতে হবে। ইভেন মানুষ দেখবেন যে কোনো একটা মুভি দেখার জন্য, কোনো একটা সিরিজ দেখার জন্য অনেক ইফোর্ট দেয়, যে অমুক বলছে এই সিরিজটা দেখতে হবে, সে প্রথম এপিসোডে মজা পাইলো না, তাও সে সেকেন্ড এপিসোড দেখে যে হয়তো মজাটা সামনে আছে, কিন্তু সে বই পড়ার সময় সে এই ইফোর্টটা দেয় না। সে আমি প্রথম পেজ পড়লাম না, আমার ভালো লাগতেছে না, আমি পড়বো না, আমি একটু বসে ফেসবুক চালাই। এইটা হচ্ছে মানে মানুষের ইফোর্ট দেওয়ার টেন্ডেন্সিটা অনেক কম। মানে এখানে ইফোর্ট দিতে হবে। হ্যাঁ, ইফোর্ট দিতে হবে, একটু ইফোর্ট দিলেই তারপরে এটা মজা লাগবে। মানে এখানে ইফোর্ট আসলে কতটুকু হওয়া উচিত? মানে স্টুডেন্ট অবস্থায় সবচেয়ে বেশি ইফোর্ট কোথায় দেওয়া উচিত? পড়ালেখাতে দেওয়া উচিত, কিন্তু সেটা না করে মানুষ করতেছে অন্য কাজ। তুই যখন ফার্স্ট ইয়ারে পড়ছিস, তুই যখন টিউশন করছিস? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আমি অনেক টিউশন করছি। তুই টিউশন করা এবং পড়ালেখা কেমনে একসঙ্গে মেনটেন করছিস? ফার্স্ট ইয়ারে আমার মনে আছে যে হচ্ছে আমি তখন, তুই তো অনার্স পাইছিস, হ্যাঁ, তুই প্লেস করছিস, তার মানে ডেফিনেটলি তুই খুব ভালো করে পড়ালেখা করছিস। এখন এটার সাথে তুই টিউশনও করছিস, তুই কি টিউশন করতি? আমার মনে আছে তুই খুব শুধু ফিজিক্স পড়াইতি। আমি উদ্ভাসে হচ্ছে ক্লাস নিতাম তখন, আর উদ্ভাসে হচ্ছে আমি আমাদের ফিজিক্স পড়াইতি না? টিচার রিক্রুটমেন্টের যে ইয়েটা হয়, ডেমো বলি আমরা, ওইখানে হচ্ছে আমি বায়োলজির ডেমো দেই নাই, ওখানে আমি দিছিলাম ফিজিক্সের ডেমো। তুই মেডিকেলে পড়ে তুই ফিজিক্সের ডেমো দিছিস কেন? কারণ আমার ফিজিক্স খুব ভালো লাগতো। মানে তোর পড়া কিন্তু মানে তাহলে দুই লাইনে, ফিজিক্স এক লাইনে, মেডিকেল সায়েন্স আরেক লাইনে, তুই একদিকে ফিজিক্স পড়াইতিছিস আরেকদিকে মেডিকেল সায়েন্স। না, এখন ফিজিক্সের ডেমো দিলেও ওরা কিন্তু আমাকে ক্লাস কিন্তু ফিজিক্সের দেয় নাই। আচ্ছা, ক্লাস আলটিমেটলি আমাকে বায়োলজি দিছে। তুই কি বায়োলজি ক্লাস দিতি? হ্যাঁ, বায়োলজি ক্লাস নিতাম। আর হচ্ছে পার্সোনাল ল্যাবে টিউশনই করাইতাম, ওখানে হচ্ছে ওই ছেলে ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, তাকে আমি ফিজিক্স আর ম্যাথ পড়াইতাম। তো ফার্স্ট ইয়ারে থাকতে হচ্ছে আমি উদ্ভাসে ক্লাস নিতাম হচ্ছে সপ্তাহে দুই দিন ক্লাস নিতাম, আর হচ্ছে আবার শুক্রবারও যাইতাম 3 দিন সপ্তাহে। আর বাকি 3 দিন হচ্ছে আমি ওই ছেলেরে পড়াইতে যেতাম, টিউশনই করতাম। তুই প্রত্যেকদিনই টিউশন করতিস? প্রত্যেকদিনই টিউশন করতাম। তুই প্রত্যেকদিন টিউশনই করছিস আর প্রতিদিন পড়ছিস, তাহলে তুই টাইম ম্যানেজ করছিস কেমন? টাইম ম্যানেজ করছি যে এই যে ধরেন মানে আমার পার্সোনাল যেটা হয়েছে, আমি পিডিএফ ক্যারি করতাম। আচ্ছা, ফোন থেকে আমার অনেক পড়া হয়েছে। ইভেন ধরেন আমি যখন মানে এটা অনেক এক্সাজারেটেড মনে হইতে পারে, কিন্তু আমি যখন ধরেন বাসে জ্যামে বসে আছি, আমার মনে হলো যে আমি একটু বইটা খুলি একটু দেখি। এমন না যে আমি বাসে বসে বই মুখস্থ করতেছি, একটু দেখলাম। বা আমি যখন ক্লাসের মধ্যে বসে আছি, ক্লাসে টিচার পড়াচ্ছে, টিচারের পড়া আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না, আমি ওই টিচার যে টপিক পড়াচ্ছে ওই টপিক আমি বইয়ের মধ্যে খুলে একটু দেখি। মানে এরকম অনেক হয়েছে। ইভেন দেখা গেছে যে টিচারের এক ক্লাসের মধ্যে বসে অন্য পোলাপান কিন্তু অন্য আইটেমের পড়া পড়ে, ওই দিন যে আইটেম থাকে সেই আইটেমের পড়া কিন্তু পড়ে। তো আমি দেখা গেছে যে ওই আইটেমের পরে আমি বই থেকে দেখতেছি। তো এরকম ওই যে অল্প অল্প যে সময়গুলো, ওই অল্প অল্প সময়গুলো আমি পিডিএফ থেকে পড়ার কারণে দেখা গেছে যে আমি সময়টা বের করতে পারছি। মানে তুই সময়টাকে আসলে ম্যাক্সিমাম ইউটিলাইজ করছিস। হ্যাঁ, ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করছি। তুই প্রোক্রাস্টিনেশন করতে করছিস? হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন করতে করছিস। প্রোক্রাস্টিনেশন তখন আসলে আমার কম করা হয়েছে, অনেক কম করা হয়েছে, কারণ তখন আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তোর যে ফেসবুক ছিল না, এটা তোকে আসলে হেল্প করছে? হ্যাঁ, এটা আমাকে অনেক হেল্প করছে। ফেসবুক অ্যাকাউন্ট খুলছি হচ্ছে আমি করোনার সময়, মানে 5th ইয়ারে ওঠার পর। করোনার সময় 5th ইয়ারে না, মানে 4th ইয়ার শেষ, ফাইনাল পরীক্ষাটা হয় নাই, ওই সময় গিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। তো এর আগে ফেসবুক অ্যাকাউন্ট যে ছিল না, এই জন্য আমার প্রোক্রাস্টিনেশন কোথায় করবো আমি? আর ইউটিউবে তখন শর্টসও ছিল না, তো ইউটিউবে লম্বা ভিডিও আর কতবার দেখবো? হ্যাঁ, তো এই জন্য দেখা গেছে যে আর বাসায় ডিশ লাইনও ছিল না, টিভি দেখারও সুযোগ নাই। তো এইগুলো আমাকে অনেক হেল্প করছে, নাইলে হয়তো বা আমি এত টাইম বের করতে পারতাম না। মানে মূল কথা হচ্ছে তুই আসলে টাইমের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করছিস, তুই টাইম কোনো ওয়েস্ট করিস নাই, এই জন্য তুই একসঙ্গে সবগুলোই করতে পারছিস। আচ্ছা, তোর ফার্স্ট প্রফ শেষ, এরপর তোর পরে আসলে তোর ফরেন্সিক আর কমবেট। এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন ফার্মা আর হচ্ছে ইয়ে আনছে, মানে ফরেন্সিক। বাট আগে ছিল কমবেট আর ফরেন্সিক। এগুলো দিয়ে কি করছিলি? এইগুলোতে তো ধরেন এইটাতে তো সবাই বলছে যে ফালতু সাবজেক্ট। ইভেন আমার কাছেও মনে হয় যে এই সাবজেক্ট এটার জন্য পুরো 1 বছর দেওয়া উচিত না। এখন তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে ধরেন ফরেন্সিকের মধ্যে বেশ কিছু টপিক ছিল ইন্টারেস্টিং, যেমন হচ্ছে উন্ডের একটা চ্যাপ্টার ছিল। সো তারপরে হচ্ছে আপনার মোটামুটি উন্ডের চ্যাপ্টারটা বেশি ভালো লাগছে। ফায়ার আর্মসের একটা চ্যাপ্টার ছিল। সো এইগুলোতে যে মেকানিজমটা, যে আমি একটা উন্ড দেখে বা একটা বডি দেখে কিভাবে ডায়াগনোসিস করবো যে তার কজটা কি ছিল, এটা কি সুইসাইডাল ছিল নাকি হোমিসাইডাল ছিল, এই জিনিসটা ইন্টারেস্টিং ছিল অনেক।
আর একটা ছিল লিগাল সিস্টেম, বাংলাদেশের লিগাল সিস্টেমটা কিরকম, এটা একটা ইন্টারেস্টিং ছিল। সো মোটামুটি যেগুলো ইন্টারেস্টিং ছিল সেগুলো আমার পড়তে খুব আগ্রহ লাগতো, ওগুলো আমি টেক্সট বুক থেকে পড়ার চেষ্টা করছি, রেডি থেকে পড়ার চেষ্টা করছি। ইভেন মানে আমার একটা ফার্স্ট ইয়ার থেকে একটা হ্যাবিট হয়ে গেছিল যে আমি মানে আগে তো বলছি যে আমি গুগলে ইউটিউবে সার্চ করে যে টেক্সট বুক কি আছে এটা বের করতাম। আরেকটা ওই হচ্ছে কলেজের লাইব্রেরিতে যাওয়া। আমি কলেজের লাইব্রেরিতে গিয়ে যে র্যাকগুলো আছে ওগুলোতে খুঁজতাম যে কি কি বই আছে। এই ইভেন আমার যে লাইব্রেরি কার্ড ছিল, আমি একমাত্র লোক যে লাইব্রেরি কার্ডটা শেষ হয়ে গেছিল দেখে আমি নতুন একটা লাইব্রেরি কার্ড তুই করছিলাম। একমাত্র না, আমার ব্যাচে অ্যাটলিস্ট আমি বা আমার জানা মতো ছিল, আপনারও এরকম হয়েছিল। তাহলে লাইব্রেরি কার্ড শেষ হয়ে আমি আরেকটা লাইব্রেরি কার্ড লাগছে, তো আমি ওরকম ওখান থেকে বই উঠাই পড়তাম। একটা বই যদি কয়েকটা পৃষ্ঠা উল্টানো যায়, কয়েকটা পেজ চ্যাপ্টার দেখা যায়, তাহলে বোঝা যায় যে ওই বইটা আমার জন্য কতটুকু কাজে লাগবে। কারণ ততদিন আমি একটা প্রফ দিয়ে ফেলছি, আমি এখন বুঝতে পারতেছি যে কোনটা কতটুকু কাজে লাগবে। টাইমের সাথে সাথে ম্যাচুরিটিটা গ্রো করে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো তখন আমি ওইখান থেকে ইভেন এরকম মনে আছে যে আমি 4th ইয়ারে উঠে আমি কোনো টেক্সট বুক কিনি নাই, আমি লাইব্রেরি থেকে সব বই নিয়েছিলাম। সো এইভাবে লাইব্রেরি থেকে, আর শুধু যেগুলো আমাদেরকে পড়ায় ওগুলাই যে নিছি তা না, আরও অনেক রকমের বই আছে, সেগুলো আমি নিয়ে আমি ধরেন আমি 4-5 দিন আমি বই উল্টাইছি। এটা জাস্ট আমার একটা হবির মতো ছিল যে আমি উল্টাই দেখি যে এই বইয়ের মধ্যে কোনো ইন্টারেস্টিং। অনেকে বলে যে একটা বই পড়ার সময় হয় না, মাল্টিপল বই কখন পড়বো? এখন একটা বই তো ভাই আপনার পুরাটা পড়ার দরকার নাই, কারিকুলাম তো আসলে আমাদের ছোট। এখন ধরেন শুধু গাইটনের কথা যদি বলি, গাইটন কিন্তু শুধু আন্ডারগ্রেড লেভেলের জন্য না, যারা ফিজিওলজি পোস্ট গ্রেড করে তারাও কিন্তু গাইটনই পড়ে। তো তাদের ক্ষেত্রে আমার জানতে হবে যে আমার সিলেবাসে কতটুকু আছে। এখন সিলেবাসে কতটুকু আছে এটা জানার জন্য আমি কি হেল্প নিতে পারি, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারি, আমি গাইড থেকে কোশ্চেনগুলো দেখতে পারি, আমার একটা জেনারেল আইডিয়ার জন্য যে এতটুকু আমার জানা লাগবে মাস্ট। অতটুকু শেষ করার পরে তারপরে যদি আমার আরও সময় থাকে আমি আরও দেখি। আর একটা বই শেষ করতে পারেন, ওই বই পুরো শেষ করার দরকার নাই, ওই বই থেকে যদি আমি 25%ও নেই ওইটাই আমার লাভ। মানে গাইডের থেকে বের হয়ে আমি টেক্সট বুক যতটুকুই পড়বো ওটা ততটুকুই আমার লাভ। গাইডে কেন লাভটা হয় না, কেন টেক্সট বুকে লাভটা হয়েছে? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, কারণ গাইড তো টেক্সট বইরে একটা ফ্র্যাগমেন্ট তুলে নিয়ে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একটা মানে অনেকের প্রশ্ন, সবার কিন্তু কম্প্রিহেনশন অ্যাবিলিটি একরকম না, বোঝার যে ক্ষমতাটা, যার বোঝার ক্ষমতা এক্সট্রাঅর্ডিনারি, সে গাইড পড়েও অনেক বুঝতে পারবে যে ইন দ্য লাইন, যে দুইটা লাইনের মাঝখানে কি ঘটনাটা ঘটছে সে একটু চিন্তা করলে ওটা বের করতে পারবে, কিন্তু সবাই কিন্তু পারবে না। তো এই জন্য সবাই যখন গাইড পড়তে যাচ্ছে ওই যে মাঝের লাইনগুলোতে কি কথা ছিল সেটা যখন জানতে চায়, একটা ফ্র্যাগমেন্ট যদি বলে, যেমন এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা ভিডিও হয়েছে তার মধ্যে ছোট একটা অংশ কাট করে দিয়ে দিল, তাহলে ওটা রিপ্রেজেন্টেশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে একটা বড় লাইন আছে বইয়ের মধ্যে, পরীক্ষায় লাগবে ওই লাইনের একটা অর্ধেক, সেই অর্ধেকটা গাইডের মধ্যে দিল, কিন্তু বাকি অর্ধেক লাইনে যদি এমন কিছু কথা থাকে যে এই ঘটনা ঘটবে শুধু একটা স্পেশাল কন্ডিশনে, তাহলে সে তো গাইড পড়ে ভাবলো যে এটা সবসময় ঘটে, কিন্তু বইয়ের মধ্যে ওই বাকি অর্ধেক লাইনে ছিল যে এটা শুধুমাত্র ওই কন্ডিশনে ঘটে। তো এরকম যখন ফ্র্যাগমেন্ট পড়বে তার কিন্তু টোটাল কনসেপশনটা ক্লিয়ার হবে না। হয়তো সে পরীক্ষায় লিখে সে পাশ করে আসতে পারবে, তার কিন্তু কনসেপশন ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন তাহলে তোর ফরেনসিক তোর কাছে ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ফরেনসিক। হোয়াট অ্যাবাউট কমিউনিটি মেডিসিন? কমিউনিটি মেডিসিনে শুধু হচ্ছে যে রিসার্চের যে চ্যাপ্টারটা ছিল ওইটা শুধু ইন্টারেস্টিং ছিল, বাকিগুলো কমপ্লিটলি বোগাস ছিল। আমি জাস্ট পরীক্ষা পাস করার জন্য এটা মুখস্থ করছি। এর জন্য কি এই দুইটাতে তুই অনার্স পাস নাই? হইতে পারে। আচ্ছা, এটা তোর তাহলে এই প্রফটা তোর গেল ফরেনসিক কমেন্ট। এখন তোর কি মনে হয় যে এই যে তুই এখন পোস্ট গ্রেড জার্নিতে আসছিস, তোর কমেন্ট আসলে কতটুকু দরকার? কমেন্ট ওই যে রিসার্চের যে অংশটুকু আমি পড়ছিলাম অতটুকুই আসলে দরকার ইন জেনারেল সবার জন্য। আর বাকি যে টপিকগুলো এখন যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করবে না তাদের আসলে দরকার নাই। যারা পাবলিক হেলথ যাবে তাদের লাগবে। হ্যাঁ, যারা পাবলিক হেলথ, ক্লিনিশিয়ান পারপাস অত নেসেসারি না, ক্লিনিশিয়ান পারপাস অত নেসেসারি না, শুধুমাত্র যেহেতু সবাইকেই রিসার্চ করতে হয় এই জন্য রিসার্চের যে পার্টটা ছিল অ্যাট লিস্ট আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, অ্যাট লিস্ট ওইটা যদি একটু ভালো করে পড়া থাকে পরবর্তীতে গিয়ে কাজে লাগে। এটা বলবো না যে ওই নলেজ দিয়ে পরে রিসার্চ করতে পারবে, কিন্তু ওই আইডিয়াটা থাকলে পরবর্তীতে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন এরপর তোর আসলো 4th ইয়ার। হ্যাঁ, 4th ইয়ারে তুই আসলি কি বলে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি। এই সাবজেক্ট নিয়ে তোর মানে অ্যাপ্রোচটা কি, এটা নিয়ে তোর চিন্তা ভাবনা কি? এখন ধরেন আগের দুইটা প্রফ দিয়ে কিন্তু আমি মোটামুটি অনেক কিছু বুঝে ফেলছি যে কিভাবে কি পড়তে হয়, কোথায় গেলে কি পাওয়া যায়। সো এই জন্য ওই ক্লাস শুরু হওয়ার আগেই আমি রিসার্চ করে ফেলছি যে কোন কোন টেক্সট বই আছে, এবং ওই টেক্সট বইগুলো আমি সুন্দর মতো গিয়ে লাইব্রেরি থেকে তুলে ফেলছি। 4th ইয়ারে ক্লাস শুরু হওয়ার কতদিন আগে তুই এগুলো রিসার্চ করছিস? লাইক প্রফের গ্যাপে করছিস? প্রফের পরে যে গ্যাপ থাকে সেই গ্যাপে? আমি ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ, তুই কি করছিস তুই বল, সমস্যা নাই। সেকেন্ড প্রফটা যেদিন শেষ হয়েছে হ্যাঁ, ওদিন গিয়েই আমি ইউটিউবে সার্চ দিছি যে প্যাথোলজির কি কি টেক্সট বুক পড়তে হবে। আচ্ছা,
প্যাথোলজি স্টাডি রিকমেন্ডেশন এরকম লিখে সার্চ দিয়ে থাকে না, বেশিরভাগে থাকে হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলো, ইন্ডিয়ান পোলাপান অনেক, কিন্তু যারা মেডিকেল আছে অনেক এরকম ভিডিও টিডিও বানায়। আমাদের সময় কিন্তু বাংলাদেশি রিসোর্স ওইভাবে ছিল না। হ্যাঁ, ক্যালোসাম বিডি একটু কিছু রিসোর্স ছিল, এর বাইরে আর কারো ছিল কি? না, আর ওরকম ছিল না ওই সময় ক্যালোসাম বিডি ছিল। আমি নিজে ক্যালোসাম ভিডিও আর প্যাথোলজিতে ওই যে রবিউল আলম ভিডিও ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন আসলে খুব কম রিসোর্স ছিল, এখন তো অনেক রিসোর্স হয়ে গেছে, এখন অনেকে চলে আসছে, বাট ওই মোমেন্টে। আচ্ছা এবার বল, তাহলে তুই পরীক্ষা দিয়ে এসেই তুই খুঁজছিস? হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে আমি খুঁজছি এবং কি কি বই লাগবে এগুলো মোটামুটি আমি একটা আইডিয়া পেয়ে গেছি। আচ্ছা, তারপরে যখন ক্লাস শুরু হইলো তখন আমি গিয়ে লাইব্রেরি থেকে ওই সব বইগুলো তুলছি। তুলে এখন যেদিন যেই টপিক পড়ায় সেদিন আমি ওই টপিক বই থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, আইটেম হইলে তো একটু কষ্ট হয়ে যায়, কারণ ফোর্থ ইয়ারে অনেক আইটেম, প্রচুর আইটেম। হ্যাঁ প্রচুর আইটেম। তারপরেও আমি চেষ্টা করতাম যে মানে কলেজে গিয়েও তো অনেক আইটেম পড়া হয়, বাসায় আমি চেষ্টা করতাম টেক্সট বইটা পড়ার। বাসায় বা আগের দিন ধরেন বাসায় যাচ্ছি ওই সময়টা আমি টেক্সট বই পড়তাম। কলেজে গিয়ে যে সময়টা পাওয়া যায়, কারণ আইটেম হয়তো দুপুরের দিকে, ওই সময়টা আমি হচ্ছে টেক্সট বই মানে গাইডটা পড়তাম, কারণ আলটিমেটলি আইটেমটা দেওয়ার জন্য তো কোশ্চেনটা আবার জানতে হবে। কারণ ওই অল্প সময়ে অত বেশি মানে দেখা যাচ্ছে প্রতিদিনই 2টা করে আইটেম থাকতেছে, তখন সময়টা কিন্তু অত বের করা ইজি ছিল না। তুই বাসায় বই পড়তেছিস, কলেজে গাইড দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, এবং এভাবে মিলাই মিশাই পড়ে তুই মিলে মিশে পড়ে। এবং আমি কিন্তু মানে পুরো যে টেক্সট বইটা পড়তে পারছি আইটেমের আগে এটা কিন্তু বলবো না, আমি টেক্সট বই ফাইনালি গিয়ে পড়ছি হচ্ছে প্রফের আগে দিয়ে। তার মানে তোর আইটেমের সময় তোর পড়া ইনকমপ্লিট ছিল। হ্যাঁ, ইনকমপ্লিট ছিল। তুই আইটেম দিছিস, বাট এরপরে তোর মাথায় ছিল যে পড়া যেটা গ্যাপ আছে এটা তোরে রিকভার করতে হবে। হ্যাঁ, কারণ আইটেম এমন হয়েছে, যেমন আমরা যখন ফোর্থ ইয়ারে ছিলাম আমাদের সময় এমন হয়েছে যে হেমাটোলজি একদিনে 4টা আইটেম দিছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হইছে একদিনে পুরো লিউকেমিয়া। হ্যাঁ, এটা তো আসলে সম্ভব না। ইভেন এরকম হয়েছিল মাঝখানে ওই যে 2 বছর ইন্টার্নশিপ বাতিল নিয়ে একটা আন্দোলন করলো না, ওইটার জন্য হচ্ছে আমাদের পরপর 2 সপ্তাহ প্যাথোলজি আইটেম বাদ গেছিল। তো এই জন্য পরের 2 সপ্তাহে, এক সপ্তাহে হচ্ছে একদিন 4টা, পরের দিন 5টা, এরকম করে আইটেম দিতে হয়েছে। তো এই মোমেন্টে যেটা হয় সেটা হচ্ছে আইটেম তো পাস করতে হবে কোন রকমে পড়া, কিন্তু পরে এই গ্যাপটা তুই ফিল আপ করছিস। হ্যাঁ, পরে এই গ্যাপটা আমি ফিল আপ করছি। তাহলে মনে কর যে পড়ার সময় তো আসলে সব সময় আইটেমের আগে সব পড়া শেষ হবে না, এটাই হবে না। হ্যাঁ, কিন্তু এটা তাহলে পরে রিকভার করতে হবে। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে আমি ডিগ্রুচির পিছনে 5 দিন সময় দিছিলাম। আচ্ছা, এখন তুই আমারে বল এই রিকভারি টাইমটা এক্স্যাক্টলি কখন? এই রিকভারিটা আমি যখনই সময় পাইছি, যে এখন আমার ফাঁকা একটা সময়, তখন আমি এটা ট্রাই করছি। যেমন টার্মের আগে সময় পেলে টার্মের আগে, নাইলে প্রফের আগে গিয়ে বা এর মাঝখানে কোনো ছুটির গ্যাপ চলে আসলো, মনে কর যে শুক্রবার বা ঈদের গ্যাপ বা পূজার ছুটি বা অমুক ছুটি তমুক ছুটি, বিভিন্ন সময় ছুটি আসে না, অটো নেওয়া হয়, এই টাইমটাকে তুই কি করতি? এই টাইমে তুই পড়ছিস নাকি এই টাইমকে তুই ছুটিও কাটাইছিস আবার ইউজও করছিস? তো ছুটিও কাটাইছি, ইউজও করছি। এখন ধরেন যে আমরা ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি, সো আর আমাদের গ্রামের বাসা মোটামুটি বলা যায় অনেক দূরে, কারণ তখনও পদ্মা সেতু হয় নাই। আচ্ছা, হ্যাঁ, সো ওইভাবে গ্রামে যাওয়া হয় না। তো গ্রামের বাসা কই? ঝিনাইদহ। ঝিনাইদহ তুই পদ্মা সেতু যাবি কেন? ঝিনাইদহ তো পদ্মা সেতু দিয়ে যায় এখন। আমার নাম বলে ঝিনাইদহ, আমি ঝিনাইদহ পদ্মা সেতু দিয়ে যাই না। আর তখন হচ্ছে আমরা এই যে ফেরি পারে জ্যাম হইতো অনেক, যমুনা সেতুতে যাওয়ার একটা ট্রেন ছিল, যমুনা সেতুতে যাইতে গেলে ধরেন 8-10 ঘন্টা সময় লাগতো। আর বাড়িতে যে যাবো, বাকিদের ছুটি মিলতে হবে, আব্বুর অফিস, বোনের পড়ালেখা, সো ওই সব কিছু মিলে খুব বেশি মানে 2 বছরের আগে 2 বছর পর পর হয়তো বাড়িতে যাওয়া হতো। তো ইন দ্য মিন টাইম যে ছুটিগুলো থাকতো সেই ছুটিগুলো আমরা বাসায় থাকতাম। সো বাসায় থাকলে আর কি আশেপাশে ঢাকার মধ্যে যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে হয়তো 1-2 দিন দেখা সাক্ষাৎ করলাম, বাসায় একটু একদিন রিল্যাক্স করলাম। এখন ছুটি দেখা যাচ্ছে যে ঈদের ছুটি বা অটো যেগুলো নেওয়া হয়তো 10 দিন 20 দিন এরকম থাকতো। তো কয়দিন আর আমি ছুটি কাটাবো? বাকি সময়টা দেখা গেছে যে আমি প্রতিদিন কিছু না কিছু আমি পড়ার চেষ্টা করছি। আমি এমন বলবো না যে আমি একেবারে টেবিলের মধ্যেই বসেছিলাম আর খেয়ে না খেয়ে পড়ছি, এটা আমি বলবো না, কিন্তু কিছু না কিছু আমি পড়ছি। মানে তুই ছুটিটাকে এভাবে ইউটিলাইজ করার ম্যাক্সিমাম চেষ্টা করছিস? হ্যাঁ, মানে যতক্ষণ আমার ভালো লাগছে আমি ততক্ষণ পড়ছি, কিন্তু আমি যে একেবারে পড়বো না এই মেন্টালিটি আমার মধ্যে ছিল না। মানে তুই এটাকে ইউজ করতে চাইছিস? হ্যাঁ। যে আচ্ছা, এখন তুই আমার একটা জিনিস বল, তুই যে ফার্মাপ্যাথো মাইক্রো পড়তে গেলি, তোর এই অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নলেজ ফার্মাপ্যাথো মাইক্রো পড়তে গিয়ে কাজে লাগছে কিনা? হ্যাঁ, কাজে লাগছে। মনে কর যে কেমন কাজে লাগছে? যখন আমি ধরেন প্যাথোলজি পড়তে গেছি মূলত লাগছে, কিন্তু হচ্ছে প্যাথোলজিতে। ফার্মাতে লাগে নাই? ফার্মাতে ফিজিওলজি, ফার্মাতে ফিজিওলজি লাগছে, আর অ্যানাটমিতে লাগছে হচ্ছে প্যাথোলজিতে। আর মাইক্রোতে ওইরকম খুব বেশি কিছু লাগে নাই। মাইক্রো তো আলাদা, ওটা মাইক্রো বায়োলজি তো ডিফারেন্ট, ওইখানে খুব বেশি লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার পার্সোনাল ভিউ যেটা, কারণ যেহেতু ফার্মাকোলজি মানে মানুষ কিন্তু আমার আসলে ফার্মাকোলজি পড়াইতে গিয়ে কিন্তু আমার জায়গায় জায়গায় ফিজিওলজি আমাকে এক্সপ্লেইন করে আসতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো
মানে যে এইটা এইভাবে হয় তাহলে আমরা এই ড্রাগটা দিলে এটা কাজ করবে, তাই না? এক্স্যাক্টলি এটা। হ্যাঁ, সো ফার্মাতে কিন্তু জায়গায় জায়গায় আমার ফিজিওলজি আছে। আবার যখন আমি প্যাথোলজি ক্লাস নিছি, প্যাথোলজিতেও আমার কাছে মনে হয়েছে যেমন হিস্টোলজিটা আমার লাগছে হচ্ছে যখন আমি স্লাইডে প্যাথোলজিক্যাল ফিচারগুলোকে এক্সপ্লেন করতে গেছি যে মরফোলজিক্যাল ফিচার কি, সেখানে আমার বেসিক হিস্টোলজি কাজে লাগে, বিকজ আমি হিস্টোলজি জানলে তখনই ওইখানে অ্যাপ্লিকেশনের জায়গাটা ধরতে পারবো। সো এইখানে আমার হিস্টোলজি কাজে লাগে, ফিজিওলজি প্যাথোলজি তো লাগে। আমি এটা বলতেছি যে প্যাথোলজিতে যে নরমাল ডিজিজ মেকানিজম এটা বুঝতে গেলে তোমার ফিজিওলজি জানতে হবে। হ্যাঁ, মানে আগে নরমাল ফিজিওলজি যদি না জানা হয় এই ডিজিজটা বোঝাই যাবে না। না, যে নরমাল ফিজিওলজিতে এই জায়গায় সমস্যা হয়েছে দেখে এই তার প্রেজেন্টেশন, যখন সে নরমাল ফিজিওলজি জানবে তখনই সে প্যাথোলজি ধরতে পারবে। এবং ফার্মাকোলজি বুঝতে গেলেও আমার কাছে মনে হয়েছে যে ফিজিওলজি মাস্ট। তাহলে তোর পড়ার সময় এটা তোকে কতটা হেল্প করছে? তুই তো টেক্সট বই থেকে পড়ছিস। আচ্ছা তুই আমার বল যে এটা তোর কাছে, এটা আমার লেজিট প্রশ্ন, মনে কর একটা ছেলে শুধু গাইড পড়ে ফিজিওলজি শিখছে, ও এখান থেকে যে নলেজটা পাবে এই নলেজ দিয়ে কি সে আসলে প্যাথোলজি অ্যান্ড তোর হচ্ছে ফার্মাকোলজি শেখার জন্য কি আসলে সেম ভাবে লেভারেজ পাবে যে সেটা টেক্সট বই পড়ছে তার সাথে কম্পেয়ার করলে? না, এখন এর আগে একটা বলছি যে মানুষের আইকিউ কিন্তু সবার সেম না, বা বোঝার ক্ষমতাটা, যার বোঝার ক্ষমতা অর্ডিনারি। এখন এই এক্সট্রাঅর্ডিনারি তো সবাই না। যেমন ধরো রাইসুল ভাই, উনি কিন্তু গাইড পড়ছে, কিন্তু গাইড পড়ে গিয়ে উনি পরবর্তী দিকে কিন্তু ওই জিনিসগুলো বুঝছে না। তারপরে উনি কিন্তু হেভিলি মানে উনি গাইডটাকে কিন্তু উনি অনেক প্রমোট করে, মানে অনেক যে টেক্সট বই পড়তে হবে এরকম কিন্তু উনি বলেন। রাইসুল ভাই কিন্তু মানে ধরেন টেক্সট বুকও পড়ছে কিন্তু গাইডও অনেক বেশি পড়ছে। তো এখন ওই রকম যদি তার ক্যালিবার হয় যে সে হচ্ছে গাইড বেশিরভাগ টাইম পড়ছে, মাঝে মাঝে হয়তো একটু এদিক সেদিক দেখছে, তাহলে কিন্তু সে গাইড পড়েও কিন্তু ভালো বুঝতে পারবে। সেটাই আমি বলতেছি, যদি এরকম এক্সট্রাঅর্ডিনারি না হয়, যেটা বেশিরভাগই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি না, তো তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গ্যাপ থাকবে। ইভেন এরকম তাদের ক্ষেত্রে যেটা হবে যে তারা যখন প্যাথোলজি পড়বে, ফিজিওলজি পড়বে, দেখা যাচ্ছে তারা জিনিসটা বুঝতে পারতেছে না। এখন পরীক্ষাতে পাস করতে হবে, মুখস্থ করে গেল, তাহলে জিনিসটা বুঝলো না, পরে গিয়ে তার কিন্তু ইফেক্টটা পড়বে। পরে গিয়ে যখন মেডিসিন যখন সে পড়তে যাবে তার কিন্তু প্যাথোলজি লাগবে, ফার্মাকোলজি লাগবে। তো আমার মনে হয় যে ফার্মা, প্যাথো, মাইক্রো, ফিজিওলজি, অ্যানাটমি সবকিছুই টু সাম এক্সটেন্ট আসলে লাগে। টু সাম এক্সটেন্ট লাগে, অ্যানাটমি কম লাগে, বাট টু সাম এক্সটেন্ট একদমই লাগে না সেটা না। আচ্ছা তাহলে তোর এবার তুই মানে বল ফার্মা, প্যাথো, মাইক্রো তোর রেজাল্ট কি? তিনটাতে আমি অনার্স পাইছি। আর প্রফে কি করছিস? প্রফে হচ্ছে আবারও 8th প্লেস, মানে দুইবারে অষ্টম হইছিস? দুইবারই অষ্টম। আগাইতে পারলি না কেন? জানি না, আগাইতে পারলাম না কেন জানি না। তো এত প্রমোশন হয় না, কোনো প্রমোশন হয়নি, আরো ডিমোশন হয়েছে, পরেরটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে তুই যে ফার্মা, প্যাথো, মাইক্রো খুব ভালো করে একটা ভালো রেজাল্ট করলি, তাহলে মনে কর যারা অডিয়েন্স এখন যারা স্টুডেন্ট ওদের জন্য তোর পরামর্শ কি হবে? তখন কিন্তু আমি টেক্সট বই পড়ার খুব বেশি সময় পাবো না। যদি আমি একেবারে সময় নাও পাই, তারপর আমার একটা টার্গেট থাকবে যে আমি যখনই সময় পাবো আমি টেক্সট বইটা দেখবো। আমার এখনো মনে আছে যে থার্ড প্রফ, যেটা প্রফের আগে যে সময়টা ছিল, ওই সময়টাতে আমি গাইড পড়িই নাই। আমি আমার যে টেক্সট বইগুলো যে পড়া হয় নাই, ওই সব টেক্সট বই নিয়ে আমি বসেছিলাম। আমি অন্য সিনিয়রদের থেকে বা অন্য যারা পরীক্ষা দিয়ে আসছে মাত্র, তাদের থেকে হচ্ছে আমি শুনছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন ধরে, ওই জায়গাগুলো আমি গাইড থেকে কিন্তু পড়ি না, ওই জায়গাগুলো আমি টেক্সট বই থেকে আগে পড়ছি। মানে তুই কোশ্চেনটা কালেক্ট করছিস বাট তুই অ্যানসার গাইড থেকে নিস? একদম বই থেকে বের করছি। আচ্ছা তাহলে এবং এই জন্য থার্ড প্রফে আমার প্রিপারেশন নিতে মানে অনেকটাই কষ্ট হয়েছে, কারণ একে তো হচ্ছে 1 বছর সময় আইটেম দিতে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তো ফার্মা, প্যাথো, মাইক্রোটা ভাগ করে দিছে, এখন থার্ড ইয়ারে ফার্মা দিছে আর প্যাথো, মাইক্রো হচ্ছে গিয়ে 4th ইয়ারে দিছে। এখন এটা একটু ব্যালেন্স হয়েছে। আগে আমাদের সময় তো ডেফিনেটলি আমরা হচ্ছে তোদের আগের ব্যাচ, আমাদেরও কষ্ট হয়েছে, তোদেরও কষ্ট হয়েছে, তোর পরের ব্যাচেরও কষ্ট হয়েছে। হ্যাঁ, মেইনলি তো এই সিস্টেম তো শুরু হয়েছে 43 ব্যাচ থেকে। আগে তো হচ্ছে আবার ওই যে 5টা প্রফ একসাথে ছিল 2 বছর। হ্যাঁ আচ্ছা, এখানে অনেক অডিয়েন্স বুঝবে না, সেটা হচ্ছে 43 ব্যাচ বলতে কাদেরকে বোঝান? না 43 না 42 থেকে শুরু হয়েছে। আচ্ছা আমি হচ্ছে মিডফোর্ডের 44তম ব্যাচ, আমাদের সেশন হচ্ছে 15-16, ওর সেশন হচ্ছে 16-17। আমার 2 ব্যাচ আগে থেকে হচ্ছে আমাদের সময় কারিকুলামটা চেঞ্জ হয় এবং তখন আমাদের হচ্ছে 4টা প্রফ সিস্টেম ইন্ট্রোডিউসড হয়, যেখানে আমাদের হচ্ছে 4th ইয়ারে ফার্মা, প্যাথো, মাইক্রো ছিল। বাট এইখানে এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে পরে দেখা গেল যে 4th ইয়ারে আসলে স্টুডেন্টরা শেখার সময় কম পায়। সো এরপরে যেটা হলো যে মানে 5 বছর, তাই না, 5 বছরের মাথায় এসে কারিকুলামটাকে চেঞ্জ করা হয় এবং সেখানে 3rd ইয়ার 4th ইয়ারকে রিডিস্ট্রিবিউশন করা হয়, যেখানে ফার্মাকোলজিকে 3rd ইয়ার অ্যান্ড প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিকে 4th ইয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা রিডিস্ট্রিবিউশন করে। সো এই প্রবলেমটা এখন কিছুটা সলভ হয়ে গেছে। আগে আমরা এটা খুব প্রবলেম ফেস করছি, বাট ওভারঅল তাহলে এখন স্টুডেন্টদেরকে তোর মানে বেসিক উপদেশ কি, যে ওরা আসলে শেখার জন্য ওদের জন্য বেস্ট অ্যাপ্রোচ কি? বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে মানে টেক্সট বুক। আচ্ছা তুই প্যাথোলজির জন্য কোন বই সবচেয়ে বেশি প্রেফার করিস? রবিন্স।
তোর এই রবিন্স কি জাস্ট এমবিবিএস লেভেলের জন্য ওকে, নাকি তোর পোস্ট গ্রেড লেভেলেও তোর রবিন্সটা কাজে লাগছে? পোস্ট গ্রাড লেভেলে আসলে আমি সার্জারি লাইনে তো আমার আসলে ওইভাবে প্যাথোলজি খুব বেশি লাগে না, আরো অর্থোপেডিক সার্জারিতে চলে আসে। আমার কিন্তু লাগে, হ্যাঁ, অর্থোপেডিক সার্জারিতে আসার পর আমার ট্রমা নিয়ে কাজ করি তো ওরকম খুব বেশি লাগে না। কিন্তু মেডিসিনে তো আপনি বলতেছেন যে আপনার অনেক লাগে, আমার লাগে। মেডিসিন পড়তে গেলে সবসময় প্যাথোলজিটা জানা লাগে, রবিন্স পড়া লাগে। ইভেন আমি যখন ফাইনাল ইয়ারের জন্য যখন মেডিসিন পড়তে গেছি তখনও মাঝে মাঝে আমার কিন্তু গিয়ে রবিন্সটা খুলছি আমি, যে ওইখানে কি ছিল, ডিজিজটা কি ছিল। আমাকে জায়গায় জায়গায় ফাইনাল ইয়ারে যে সেই কাজটা করতে হয়েছে। আচ্ছা, এখন তাহলে এটা শেষ, এর প্রতি ফাইনাল ইয়ারে আসে। এবং এখানে আরেকটা কথা অ্যাড করি যে থার্ড ইয়ারে যখন আমরা মেডিসিন ওয়ার্ডে গেছি তখন কিন্তু আমরা প্যাথোলজি পড়ি নাই, কিছুই বুঝতাম না। তখন এরপরে যখন ফোর্থ ইয়ারে প্যাথোলজি পড়ে যখন ফিফথ ইয়ারে যখন আবার মেডিসিন ওয়ার্ডে গেছি তখন অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, তোর কথা শুনে আমার পরে খেয়াল হলো, সেটা হচ্ছে ওয়ার্ড। আমরা ওয়ার্ড স্কিপ করে গেছি, তুই অনেক ওয়ার্ড নিয়ে বল। তোর থার্ড ইয়ারে ওয়ার্ড শুরু হয়েছে, ওয়ার্ড তুই কেমনে শুরু করছিস, কেমনে ইউটিলাইজ করছিস, অ্যান্ড এটা তোর কেমনভাবে কাজে দিছে, মানে তুই শুরু করছিস কেমনে ওয়ার্ড? শুরু তো ধরেন থার্ড ইয়ারে ওয়ার্ড হয়েছে, ওয়ার্ডে যাইতাম, স্যাররা হিস্ট্রি নিতে বলতো, হিস্ট্রি নিতাম, হিস্ট্রি নিতে পারতাম না প্রথমে, স্যাররা বলতো যে এভাবে করো। তো এখানে হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হইতো যে কোনো একটা ডিজিজ প্রসেসে হিস্ট্রি নিতে গেলে যে আপনি কি কি কোশ্চেন করবেন এটা জানতে গেলে আপনার ওই ডিজিজ সম্পর্কে আগে জানা লাগবে। তো থার্ড ইয়ারে যে প্রবলেম হতো তার কি কি ডিজিজ হইতে পারে সেটাও জানি না, ওই ডিজিজ হইলে ওই ডিজিজ হইলে তার কি কি সমস্যা হবে, কি কি সিমটম হবে সেগুলো জানি না। এটা 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 জানার উপায় কি? এটা জানার জন্য আগে যেটা করতে হয় যেটা হচ্ছে মানে আমার অ্যাপ্রোচ ছিল যে প্রথমে সিমটম অ্যানালাইসিস করতে হবে, যে তার যে এই সিমটমের কজ কি কি। তাহলে আমি ধরেন একজনের কাফ আছে, ফিভার আছে, তাহলে কাফের ধরেন 5-6টা কজ থাকবে, ফিভারের 5-6টা কজ থাকবে, এই দুটোর মধ্যে ওভারল্যাপিং 4-5টা কজ থাকবে। এখন সেই 4-5টা যে ডিজিজগুলো, সেই ডিজিজের আগে প্যাথোলজি বুঝতে হবে, সেই ডিজিজের প্যাথোলজি বুঝলে সেই ডিজিজে কি কি সিমটম আসবে সেটা আমি যখন জানবো তখন আমি অ্যাসোসিয়েটেড কোশ্চেনগুলো করতে পারবো, যে আপনার কি জ্বর কাশির সাথে এটা আছে, আপনার কি এটা আছে, আপনার এটা কতদিন যাবত হচ্ছে, সাথে অমুকটা আছে কিনা, বা আপনার এটা বারে কমে কখন। তাহলে এই যে কোশ্চেনগুলো যে করবো সেই কোশ্চেনগুলো করতে হলে আমার ওই যে ডিডিগুলো যেগুলো আছে ডিফারেন্সিয়ালগুলো সেগুলোর প্যাথোজেনেসিস জানতে হবে, জানলে আমি সিমটমগুলো বুঝতে পারবো যে তার অ্যাসোসিয়েটেড তার কি ইফেক্ট হবে। তার মানে থার্ড ইয়ারে ওয়ার্ড বোঝার জন্য প্যাথোলজি জানা ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি। স্টুডেন্টরা কেন থার্ড ইয়ারে ওয়ার্ডে যে প্রবলেম ফেস করে, তাহলে তোর এটার অ্যান্সার কি? জাস্ট প্যাথোলজি জানা না এই জন্য? হ্যাঁ, প্যাথোলজি জানে না, এটাই হলো মূল কথা। এখন থার্ড ইয়ারে একটা বড় সময় কিন্তু আমরা থাকি হচ্ছে ওয়ার্ডে, এইটা যদি একটু রিডিস্ট্রিবিউট করা যাইতো, যে প্যাথোলজিটা পড়ার পরে যদি সে ওয়ার্ডে যাইতো, ওই যে 6 মাস করে যে টাইমটা সে প্যাথোলজি আর ওয়ার্ড একসাথে করতেছে, তাহলেও একটা তাহলে কিন্তু সে অনেক ভালো ধরতে পারতো। এখন থার্ড ইয়ারে আমরা হিস্ট্রি নিছি, আমরা কিছুই জানি না, খালি জিজ্ঞেস করছে আপনার কি সমস্যা, কতদিন ধরে, এটাই লিখছে, আর এলাবোরেটই করতে পারি না। এখন এটা এলাবোরেট করতে পারবো কখন? যখন আমি ওই ডিজিজ সম্পর্কে জানবো। আমি একটা পেশেন্ট ধারণা করতেছি যে তার অ্যাজমা, তাহলে অ্যাজমাতে কি কি হয়, তখন আমি তাকে ওই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো, তাহলে আপনার কি এইটা হয় কিনা বা ওইটা হয় কিনা। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের হিস্ট্রি নেওয়া কিন্তু দুই ফেজ থাকে। প্রথম হচ্ছে আমরা ওপেন কোশ্চেন করি, পরে ক্লোজ কোশ্চেন করি। ওপেন কোশ্চেন তো হচ্ছে পেশেন্ট যা যা বলে সেখান থেকে আমার রিলেভেন্ট বিটসগুলো আমাদের নিতে হয়, কিন্তু ক্লোজ কোশ্চেন আমি কি কি করবো সেটার জন্য আমার ওই ডিজিজের সব কিছু জানতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে থার্ড ইয়ার স্টুডেন্টরা ওয়ার্ডে আসলে কি করা উচিত? লাইক একটা আমরা বলি যে ঠিক আছে তুমি থার্ড ইয়ারে পড়ো, তুমি ওয়ার্ডে গিয়ে 100টা রোগী দেখো, 200টা রোগী দেখো। মনে করো আমি সবাইকে কি সাজেস্ট করি, আমি তো মেডিসিন পার্সপেক্টিভ থেকে কথা বলি, আমার পার্সোনাল সাজেশন কি, যে থার্ড ইয়ারে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুমি পেশেন্ট দেখো, এটা আমার পার্সোনাল সাজেশন। যেমন আমি আমার ছোটো ভাইকে যখন বলছি, ওই বেচারা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার জাস্ট এই 2 বছরের মধ্যে 1000+ রোগী হসপিটালে ও খুঁজে দেখছে, হিস্ট্রি নিচ্ছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করছে। তো এখন কথা হচ্ছে থার্ড ইয়ার একটা ছেলে ওয়ার্ডে গিয়ে করবেটা কি, আসলে ওর অবজেক্টিভটা কি? ওর অবজেক্টিভটা আমার মতে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এক্সপোজার বাড়ানো। যে আমি একটা জিনিস দেখছি, যে আমি ধরেন ফিফথ ইয়ারে একটা ছেলে ওয়ার্ডে গেল, সে যে গিয়ে একটা পেশেন্ট পাইলো যার শ্বাসকষ্ট আছে, সে থার্ড ইয়ারে এরকম একটা পেশেন্ট দেখছিল যার শ্বাসকষ্ট ছিল, তার আলটিমেটলি সে নিজে ডায়াগনোসিস না করলো, সে ফাইলে লেখা দেখলো যে তার ডায়াগনোসিসটা এইটা। থার্ড ইয়ার তো কারো যে ডায়াগনোসিস করার দরকার নেই। হ্যাঁ, তাহলে ওই যে তার যে একটা অ্যাসোসিয়েশন, যে আমি এই ধরনের একটা রোগী দেখছিলাম, তার নলেজটা আরও এনরিচ হবে। থার্ড ইয়ারে মূলত যেটা করা উচিত আমার কাছে মনে হয় যে এক্সামিনেশন যে বইয়ের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর জাস্ট ফলো করা উচিত, কিছু বোঝার দরকার নাই, কোনো ফাইন্ডিংস আমার জানার দরকার নেই, যে আমার প্রসিডিউরটা এইটা, যাতে আমার হাতটা চলে আসে। এবং বারবার রোগীর সাথে কথা বললে, মানে আমি নিজে পার্সোনালি যে ফিল করছি যে হিস্ট্রি নিতে গেলে একটা আনইজিনেস ফিল করতো, যে রোগীর সাথে যে কথা বলবো, কীভাবে কথাটা বলবো,
এইটা আমার মনে হয় যে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসা, রেগুলার কথা বললে ভীতিটা চলে যায়, রোগীর সাথে কথা বলতে কোনো প্রবলেম হয় না। আর তারপর হচ্ছে এক্সামিনেশন প্রসিডিওরগুলো যদি রেগুলার করা হয়, বই থেকে দেখে যেভাবে বলা আছে বা ভিডিও টিডিও দেখে জাস্ট করলাম, কোনো ফাইন্ডিংস আমার বোঝার দরকার নাই যে এই স্টেপের পর এই স্টেপ, হাতটা এখানে যাবে, রোগীর পজিশনটা এরভাবে হবে, এটা যদি সাজেস্ট করতে পারে পরবর্তীতে গিয়ে তার কাজে লাগবে, একটা মাসেল মেমোরির মতো হয়ে যায় যে হ্যাঁ এইটার পর এটা একটা রিফ্লেক্সের মতো কাজ করে। মেথডিক্যাল অ্যাপ্রোচে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারা, হ্যাঁ, এবং সেটা পেশেন্টের উপর করা, এবং সেখানে সে যখন অনেকগুলো ফাইন্ডিংস পেতে থাকবে, তার জানার দরকার নাই এটা এই জিনিস, কিন্তু সে ফাইন্ডিংসটা পাচ্ছে, তার কান, চোখ, হাত ওটা দেখতে দেখতে অভ্যস্ত হচ্ছে, যেটা পরে তার কাজে লাগবে। হ্যাঁ, পরে কাজে লাগবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ওয়ার্ড, আচ্ছা এখন তুই আমাকে এটা বল, ওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট নাকি থিওরি বেশি ইম্পর্টেন্ট? আগে ওয়ার্ডে যাইতে হবে, তারপরে থিওরি পড়তে হবে। এখন যদি আপনি শুধু থিওরি পড়েন, ওয়ার্ডে গিয়ে রিয়েল রোগী না দেখেন, তাহলে আপনার এটা ইনকমপ্লিট থাকবে। আর শুধু ওয়ার্ডে গেলেন, কি ম্যানেজমেন্ট চলতেছে সেটা দেখলেন, বইয়ের সাথে মিলালেন না, প্রিন্সিপাল কি সেটা আপনি জানলেন না, তাহলে আপনার ইনকমপ্লিট থাকবে। সো দুইটাই করতে হবে। এখন স্টুডেন্টদের মধ্যে কিন্তু আমার একটা টেন্ডেন্সি দেখি যে ওরা ওয়ার্ডে যাইতে চায় না, ওয়ার্ডে ইফোর্ট দিতে চায় না, বা এটাকে খুব হেলাফেলাভাবে পার করা যায়, জাস্ট নামমাত্রভাবে জাস্ট প্রেজেন্স থাকার জন্য প্রেজেন্ট থাকা, অ্যাটেন্ডেন্সের জন্য প্রেজেন্ট থাকা, বা শিডিউল না থাকলে নিজ থেকে ওয়ার্ডে যায় দুইটা রোগী দেখবো, কথা বলবো, ওই আগ্রহটা নাই। এই জিনিসটাকে তুই কেমনে দেখিস, বা তোর পার্সোনাল তুই কি শুধুমাত্র শিডিউল টাইমে ওয়ার্ডে যাইতি নাকি তুই এক্সট্রা টাইম দিছিস? না, আমি নিজে শিডিউল টাইমে শুধু ওয়ার্ডে গেছি, এক্সট্রা টাইমে আসলে যাওয়া হয় না এরকম। কিন্তু মানে আমার পার্সোনাল যেটা মতামত সেটা হচ্ছে যে আলটিমেটলি পুরা ক্যারিয়ারে কিন্তু রোগী দেখতে হয় আমাদেরকে, যদি আমি ক্লিনিশিয়ান হই। এখন রোগী দেখি, রোগীর ভিতর থেকে ওই যে কথাগুলো বের করা, এটা কিন্তু একটা আর্ট। হিস্ট্রি নেওয়া, এক্সামিনেশন করে ফাইন্ডিং এলিসিট করা, দুইটাই আর্ট। এখন এটা যদি আমি না করি, রোগী যদি আমি না দেখি, রোগীর সাথে যদি কথা না বলি, আলটিমেটলি এরকম অনেক মানুষ আছে যে সে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, কিন্তু চেম্বারে সে একটা রোগী আসলে সেই রোগী থেকে সে হিস্ট্রিটা ঠিক মতো বের করতে পারে না। সো এই যে রোগীর থেকে যে কথাটা বের করা, একটা ফাইন্ডিং যে এলিসিট করা, কারণ অনেক দেখবেন যে রোগীর মূল সমস্যা অন্য জায়গায়, কিন্তু তার অন্য জায়গায় তার বাই প্রোডাক্ট হিসেবে যে সমস্যাটা সেটা সে আগে বাগ বাড়াই বলতেছে। কারণ আমাদের অর্থোপেডিক্সে কাজ করি যে আমাদের যেটা হয় যে রোগীর সমস্যা হাঁটুতে, কারণ হাঁটুর লোড নিতে পারতেছে না দেখে কি হয়, তার কোমরে ব্যথা হয়, সে কোমর ব্যথার জন্য সে চলে আসবে, হাঁটুর ব্যথার কথা সে বলে না। যখন আমি তাকে হাঁটুর ব্যথার কথা জিজ্ঞেস করি, তখন সে হাঁটুর ব্যথার কথা বলে। ইভেন এরকম হয় যে তার ব্যথা হচ্ছে সোলে যেহেতু সে দাঁড়াইতে পারে না ঠিক মতো, এই জন্য তার কোমরে ব্যথা হয়, তার হাঁটুতে ব্যথা হয়, সে ওই দুইটা কথা বলে, তার যে সোলের যে ব্যথা সেটা সে বলে না। তো এই যে প্রেজেন্টেশনে যে এরকম হইতে পারে, এটা যদি সে না দেখে, রোগীর সাথে যদি কথা বলে এগুলো যে কিভাবে বের করতে হবে সেটা যদি না করে, বই সারাদিন পড়তে থাকলেও হবে না। সে মনে করবে যে হ্যাঁ, যার প্লান্টার ফাঁসা সে তো আইসাই আমাদের বলবে যে আমার পায়ের তলায় ব্যথা, কিন্তু সে যায় এটাও বলতে পারে যে আমার কোমরে ব্যথা, এটা তো সে বুঝতে পারবে না। তাহলে ওয়ার্ড আসলে ইম্পর্টেন্ট, ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক মেডিসিনে গেলে তো মেডিসিনে তো আলাদা মানে ইয়ে আছে, বাট তোর তুই তো সার্জারি লাইনে, তুই তো আরো সার্জন, তুই ব্রাঞ্চে, হ্যাঁ ব্রাঞ্চে তোরও লাগে। হ্যাঁ, আমারও লাগে। তাহলে কথা বলার প্র্যাকটিসের জন্য হলেও থার্ড ইয়ারে যাওয়া উচিত, অবশ্যই কথা বলার প্র্যাকটিসের জন্য, এবং এক্সামিনেশন গুলো করা উচিত মানে মেথডিক্যাল। হ্যাঁ, মেথডিক্যাল, যে স্টেপ বাই স্টেপ যেভাবে করা উচিত সেইভাবে। মানে আমি আমার হইতেছে না, ঠিক আছে, না হোক, আমি জাস্ট ট্রাই করি, কিপ প্র্যাকটিসিং। হ্যাঁ, কিপ প্র্যাকটিসিং। হোয়াট অ্যাবাউট বাংলা মেথড? বাংলা মেথডে কখনোই করা উচিত না। বাংলা মেথড জিনিসটা কি? বাংলা মেথড হচ্ছে ধরেন যে মেথডিক্যাল যেটা আছে সেটা না করে অন্য কোনো ভাবে যদি ফাইন্ডিং এলিসিট করা যায়, সেটা করাই হচ্ছে বাংলা মেথড। বা মেথডিক্যাল অ্যাপ্রোচ ফলো না করে নিজের মতো পার্সোনালাইজ বা ইমপ্রোভাইজ। যেমন ধরেন হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে পাস করে যাওয়ার পর টিচাররা অনেক সময় অনেক কিছু করে, এবং এটা কমন কথা যে পাস করার পর তুমি যা ইচ্ছা তাই করো, এরকম একটা কথা চলে আসে। সো যখনই আমি এক্সামিনেশন করতে যাব, সবসময় টার্গেট থাকা উচিত যে আমি মেথডিক্যালি পুরাটা করব। আমাদের মধ্যে টেন্ডেন্সি চলে আসে যে আচ্ছা রোগীর তো শুধু এই জায়গায় সমস্যা, আমি তো ডায়াগনোসিসে চলে আসছি, আমি আর বাকি এক্সামিনেশন প্রসিডিউরগুলো না করি, এটা টেন্ডেন্সি চলে আসছে। এটা ডিসিশন ভালো না খারাপ? এটা খুবই খারাপ। কেন খারাপ? রোগীর অন্য জায়গায় সমস্যা থাকতে পারে, হয়তো সেটা এখনো তার সিমটম ক্রিয়েট করে নাই, আমি যদি সে বলে নাই, এখন আমি যদি কমপ্লিট এক্সামিনেশনটা করি, অনেক ফাইন্ডিংস চলে আসতে পারে। দেখা গেল যে আমি একজনের পারকাশন করলাম, পারকাশন করে আমার কাছে মনে হচ্ছে হাইপার রেজোনেন্ট, হ্যাঁ, তাহলে আমার কাছে আমি একটা ডায়াগনোসিস দিকে যাচ্ছি, তো আমার ওইটা দেখে যদি আমি মনে করি যে না হাইপার রেজোনেন্ট পাচ্ছি, তারপরে আমার আপার বর্ড অফ লিভার ডালনেস নিচের দিকে চলে আসছে, রোগীর স্মোকিং হিস্ট্রি আছে, এটা শুধু সিওপিডি হবে, অন্য কিছু হইতে পারে না, তার লাংসে কোনো ফাইব্রোসিস থাকবে না, কনসোলিডেশন থাকবে না, হ্যাঁ, তাহলে তো হবে না। তো এই জন্য আমাকে টোটাল এক্সামিনেশনটা করতে হবে। ইভেন চেম্বার প্র্যাকটিসে, প্রাইভেট প্র্যাকটিসেও টোটাল এক্সামিনেশন করা উচিত, মেথডিক্যালি হিস্ট্রি নেওয়া উচিত, মেথডিক্যালি যে এক্সামিনেশন করে আমি প্র্যাকটিক্যালি পেট চালাবো, সেটা আসলে
শেখার বেস্ট টাইম হচ্ছে এই সময়টা। হ্যাঁ, থার্ড ইয়ারে যে পরিমাণে সময় পাওয়া যায় ওয়ার্ডে, এরপরে আসলে পাওয়া যায় না। মনে করো অনেকে চিন্তা করে যে থার্ড ইয়ারে পারবো না, আইটেমের প্রেশার থাকে, একবারে ফাইনাল ইয়ারে যে শিখবো। ফাইনাল ইয়ারে আসলে ওয়ার্ডগুলোতে খুবই কম সময় দেওয়া থাকে, মানে থার্ড ইয়ারে যে এখানে মেডিসিন ওয়ার্ডে আমরা পাইছি 6 মাস, ফাইনাল ইয়ারে গিয়ে পাইছি সেখানে 1.5 মাস। তাহলে এই যে একটা পার্থক্যটা, কিন্তু ফাইনাল ইয়ারে মেডিসিন ওয়ার্ডের বা সার্জারি ওয়ার্ডের অবজেক্টিভও তো আলাদা। ওখানে তো আমি ডিজিজ ওরিয়েন্টেড ভাবে আলোচনা করবো, সেখানে তো আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন প্র্যাকটিস, ফাইন্ডিংস প্র্যাকটিস, সেটার তো আমার সময় না। হ্যাঁ, আর ওখানে আপনাকে কেউ শিখাবেও না, কারণ বলছে থার্ড ইয়ারে তো শিখছো, সবসময় এটাই বলছে থার্ড ইয়ারে তো শিখছো। কিন্তু অনেক জায়গায় তো স্টুডেন্টরা বলে যে কিছু কিছু জায়গায় লাইক যারা ওয়ার্ডে ক্লাস নেয় তারা বলে এটা তোমার ফাইনাল ইয়ারে শিখবা, এইসব কথা। এইখানে এর মাঝে একটা গ্যাপ হয়ে যায়, কিন্তু আসলে এই এক্সামিনেশনটা প্র্যাকটিস করতে হবে থার্ড ইয়ারে। মনে কর যে কেউ খুব ভালো একটা টিচার পাইলো না, তাহলে সে কি করবে? সে হচ্ছে নিজেই ম্যাকলিওডটা খুলবে, ম্যাকলিওডে খুব সুন্দর স্টেপ বাই স্টেপ লেখা আছে, ইউটিউবে সার্চ দিলে ম্যাকলিওডেরই ভিডিও আছে একটা চ্যানেলে, সে ভিডিওটা দেখবে, সে ওই বইটা থেকে পড়বে, পড়ে সে রোগীও দরকার নাই, ওয়ার্ডে সে যাইতে পারলো না, বা সে এমন একটা মেডিকেলে পড়ে যেখানে হাসপাতালটা অনেক দূরে, সে তার রুমমেটের উপর করুক, সে তার পরিবারের অন্য সদস্যের উপর করুক, তার কোনো ফাইন্ডিং থাকার দরকার নেই, আমি আসলে প্রসিডিউরটা করবো, এটাই আমার দরকার। আগে প্রসিডিউরটা খুব ভালো করে শেখা দরকার। হ্যাঁ, প্রসিডিউর খুব ভালো, যে এই স্টেপের পর এই স্টেপ এইভাবে করতে হবে। ফাইন্ডিংস আস্তে আস্তে সে ফাইন্ডিংস সে, আর যদি তার সুযোগ থাকে লাইক তার হসপিটালে বেশ ভালো রোগী আছে, তাহলে তার ফাইন্ডিংস খোঁজা উচিত কিনা। হ্যাঁ, যদি সে একটা ফাইন্ডিং অ্যাবনর্মালিটি পায়, অ্যাবনর্মালিটিটা থাকলে তো সে একটা চেস্ট অসকালটেট করলে যে এই জায়গায় সাউন্ড একটা অন্যরকম লাগতেছে, সে সেটা প্রথম দিন না বুঝুক, 10 দিন পরে গিয়ে অবশ্যই বুঝবে। বোঝার পর সে ওইটা যদি একটু বইয়ের সাথে কোরিলেট করে যে হ্যাঁ এই এরকম হইলে এটা এরকম, তখন তার নলেজ কিন্তু আরো র্যাপিডলি গ্রো করবে, যেটা সে হয়তো 5th ইয়ারে গিয়ে কোরিলেট করতো সেটা সে তখন 3rd ইয়ারেই করতে পারবে। আচ্ছা, এবার ফাইনাল ইয়ারে আস, মনে কর ফাইনাল ইয়ারে আসার আগ পর্যন্ত দিন যা যা পড়ছিস এগুলো হচ্ছে প্যারাক্লিনিক্যাল বা বেসিক সাবজেক্ট। হ্যাঁ, এবার তোর আশা হলো তুই ক্লিনিক্যাল সাবজেক্ট হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি। তুই এখানে কেমনে, তোর অ্যাপ্রোচটা কি ছিল? আমার অ্যাপ্রোচটা ছিল যে 5th ইয়ারে একটা বড় সুবিধা হচ্ছে এবং প্লাস অসুবিধাও, যে এখানে কোনো আইটেম নাই। সুবিধা প্লাস অসুবিধা। হ্যাঁ, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আমি যেভাবে পড়ি, যে আমি আমার নিজের পেসে পড়তে পছন্দ করি, যে আমি আমার নিজের মতো করে টেক্সট বইয়ের চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা যখন যেই টপিকটা ভালো ইচ্ছা করতেছে সেটা আমি পড়ার চেষ্টা করি। সো রেগুলার আইটেম থাকলে ওইটা কিন্তু হয় না, যে আইটেমের একটা প্রেশার থাকে, যেদিন যে আইটেম ওই দিন ওইটাই পড়তে হয়। সো এই দিক থেকে একটা সুবিধা যে নিজের পেসে পড়া যায়। আর অসুবিধাটা হচ্ছে যে আইটেম না থাকলে কোনো বাধ্যবাধকতা থাকে না, সো যার ডিসিপ্লিন নাই আগে থেকে তার জন্য কিন্তু একটা লস। ফাইনাল ইয়ারে কিন্তু মেজরিটি স্টুডেন্টের যে প্রবলেমটা হয়, প্রথম 6 মাস মানে একটা হানিমুন পিরিয়ড চলে, আইটেম নাই, এই জন্য একটা হানিমুন পিরিয়ড চলে। পরের 3 মাস আচ্ছা সামনেই প্রফ পড়তে হবে, অ্যান্ড লাস্টের 3 মাস মানে জাস্ট মানে ইনসেন অবস্থা। সো এই জায়গাটা আসলে আমার মনে হয় যে মোর দ্যান 90% স্টুডেন্টের কিন্তু আসলে এটাই হয়, যে প্রথম 6 মাস হানিমুন পিরিয়ড, জাস্ট সময়টা আসলে স্পেন্ড হয়ে যায়, বাট পরের 3 মাস সে একটু সিরিয়াস হইতে শুরু করে, সে বুঝে যে আমার কয়েকদিন পর প্রফ, কিন্তু আলটিমেটলি ফাইনাল প্রফটা সবারই খুব কষ্ট হয়। হ্যাঁ, সবারই খুব কষ্ট, এটা আমি একদম স্বীকার করি। মানে আমার পার্সোনালি মনে হয় যে এই কষ্ট হওয়ার মূল রিজনটাই হলো আগের 6 থেকে 8 মাস নষ্ট করা। হ্যাঁ, একদম ঠিক বলছেন। সো মেডিকেল লাইফে যে আসছে ফার্স্ট ইয়ার থেকে, আমি মনে করি তার নিজের লাইফে ডিসিপ্লিন থাকা খুব জরুরি। যে আমি একটা ছুটি পাইলাম, আমি যা মন চাই তাই করলাম, তাহলে কিন্তু এইটার খেসারত কিন্তু পরে কোনো না কোনো সময় দিতে হবে। এখন তুমি পড়ার সময় তোমাকে পড়তে হবে, ওই যে 6 মাস 8 মাস যেটা নষ্ট করে, এটার ফলাফলই কিন্তু দেয় যে লাস্টে কি বলে যে হাই এখন আমি কিভাবে পড়া শেষ করব, আমি তো পড়া শেষ করতে পারছি না, এত এমনি কষ্ট, এটা কষ্ট আরো বেশি হয়। হ্যাঁ, আচ্ছা তুই মেডিসিন সার্জারি গাইনিতে তোর, আচ্ছা তুই যখন ফাইনাল ইয়ারে, তোর কি তখনই তুই ঠিক করছিস তুই অর্থোপেডিক্সে যাবি, নাকি এটা তুই কখন ঠিক করলি? মানে তুই কোন সাবজেক্টে যাবি? আমি এটা ঠিক করছি সেকেন্ড ইয়ারে থাকতে। তুই সেকেন্ড ইয়ারে ঠিক করছিস, আচ্ছা তাহলে তুই ঠিক করতেছিস তুই অর্থোতে যাবি, তাহলে মেডিসিন গাইনিতে তোর পড়ার কোনো মোটিভেশন থাকার কোনো কথা না, মানে বেসিক সেন্সে বলতে। হ্যাঁ, বেসিক সেন্সে। তো এখন তুই এখানে মেডিসিন এন্ড গাইনি কোন মোটিভেশনে পড়ছিস, এখন তোর পড়ার অ্যাপ্রোচ কি ছিল? না, আমার মধ্যে একটা যেটা চিন্তাটা ছিল যে এই মেডিসিন জানাতে আমি আর জীবনে পড়বো না, আমার এটা সম্পর্কে যদি কিছু জানতে হয় আমার এখনই জানতে হবে। এটা জেনে তোর লাভ কি? এটা জেনে আমার লাভ হচ্ছে যে আমি তো একজন ডাক্তার হব, অর্থোপেডিশিয়ান তো আমি পরে হব। হ্যাঁ, অ্যাজ এন এমবিবিএস ডাক্তার আমি যে শুধু রোগী দেখবো তা না, আমার পরিবারের অন্য লোক থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, অন্য যে কোনো একটা মানুষ, যে কোনো সাধারণ মানুষ আমার কাছে একটা উপদেশের জন্য আসতে পারে। মেডিসিনের কোমরবিড কন্ডিশন নিয়ে আসতে পারে। হ্যাঁ, মেডিসিনের কোমরবিড কন্ডিশন নিয়ে আসতে পারে। এসএলই আছে, সে কি একটা অর্থোপেডিক্স প্রবলেম নিয়ে আসবে না? অবশ্যই। একটা হার্টের প্রবলেম আছে,
লাইক ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্ট, সে কি অর্থোপেডিক্সের ইস্যুতে আসতে পারে না? তোর তো এটা তো আসলে কোরিলেট করতে গেলেও তো তোর তো লাগবে জিনিসটা। একটা মিনিমাম নলেজ অবশ্যই সবার, মানে একজন এমবিবিএস ডক্টরের সব সাবজেক্টে একটা মিনিমাম লেভেলের নলেজ থাকতে হবে যাতে সে কোনো ক্ষতি না করে। এখন ধরেন একজনের কিডনি প্রবলেম যে আছে, এইটা যদি আমি না জানি, যে তাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি একটা পেইন কিলার দিব অর্থোপেডিক্সে যেটা হয়, এবং তাকে যে বলে দেওয়া যে এটা আপনি এত দিনের বেশি খাবেন না, তো এটা যদি আমার ওই নলেজটা যদি না থাকে তাহলে তো আমি এটা করতে পারবো না। সিকি 3 আছে, তুই এক মাস ধরে তুই অ্যাসিক্লোফেনাক দিলি, প্রেসারের পর সিকি 4 চলে আসলো, ইএসআরডি হয়ে গেল, ইএসআরডি হয়ে গেল তোর জন্য। এখানে আসলে তুই যে লাইনে যাস এমবিবিএস এ, আমার পার্সোনাল যেটা ভিউ, মেডিসিন একটা মহাসাগর, যেটা যদি 100% আমি অ্যাকুমুলেট করি, এমবিবিএস কারিকুলাম হচ্ছে 10%। এবং এই 10% আমি মনে করি সবার জন্য জানা ম্যান্ডেটরি। তুই যে লাইনে যা, তুই সার্জারিতে যা, তুই সাইকিয়াট্রিতে যা, তুই গাইনিতে যা, হোয়াট এভার ইট ইজ, তোর বেসিক একটা নলেজ আসলে এই জন্য লাগবে, বিকজ ওই প্রবলেমের পেশেন্টটা নিয়ে তোর কাছে আসবে। একটা পেশেন্ট মনে কর তার এসএলই আছে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে, তার কিন্তু রিকারেন্ট মিসক্যারেজ হবে। এখন এই রিকারেন্ট মিসক্যারেজের সাথে গাইনির কাছে যাবে, এখন সে গাইনির যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি না জানে, হ্যাঁ, ও তো যেখানে ব্লাঙ্ক হয়ে থাকবে, বা ও ধরতেই পারবে না আসল সমস্যাটা কোন জায়গায়। আসলে এখানে যে ইন্টার কানেকশন যে একটা ব্যাপার আছে, লাইক তুই সার্জারিতে যা, সমস্যা নাই, কিন্তু তোর সার্জারিতেও তো হাইপারটেনশনের পেশেন্ট আসবে না, ডায়াবেটিসের পেশেন্ট আসবে না, সে তো এগুলো নিয়ে আসবে, তোকে তো এগুলো ম্যানেজ করতে হবে। নাকি তুই বলবি যে প্রেশারের ওষুধ আমি দিতে পারবো না, আপনি এখন কার্ডিওলজিস্টের কাছে যান। ইউ ক্যান সে দ্যাট, রাইট? লাইক হাইপারটেনশন ম্যানেজের জন্য তো আর তুই কার্ডিওলজির কাছে রেফার করতেছিস না। রেফার কখন হবে? যখন আমি পারতেছি না, আমার নলেজ দিয়ে যখন আমি পারতেছি না, তখন পাঠানো উচিত। একটা সার্টেন স্ট্যান্ডার্ড তো আছে এখানে। বাট কথা হচ্ছে তোকে তো আর পিসিআই করতে বলতেছি না, ইসকেমিক হার্ট ডিজিজ দিয়ে পিসিআই কর, বা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন তুই ম্যানেজ কর, সেটা তো তোকে বলা হচ্ছে না। বাট একটা পেশেন্ট যার হাইপারটেনসিভ প্রবলেম আছে, তুই তার ওটি করবি, তোর ওটি করতে গেলেও তো তোর ওইটাকে মাথায় রাখতে হবে যে এটা নিয়ে তোর এই কমপ্লিকেশনস হইতে পারে। সো তোর, আমার যেটা পারসেপশন সেটা হচ্ছে, তুই যেই লাইনে যাস, লাইক আমি মেডিসিনে গেছি, আমার কিন্তু সার্জারি অ্যান্ড গাইনির যে একটা বেসিক নলেজ, যেটা আমি ফাইনাল ইয়ারে আমি আসলে আমার হয়েছে, এটা কিন্তু আমার আসলে কাজে লাগে, টু সাম এসে কাজে লাগে। বিকজ আমার কাছে যেমন, আমি এই মোমেন্টে যেমন সিইসিউতে যখন কাজ করি, সেদিন কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ডেফিনেটলি হার্টের ইয়ে, কিন্তু পেশেন্টটা প্রেগনেন্ট, 38 উইকস প্রেগনেন্সি। সো আমার কিন্তু একটা বেসিক নলেজ থাকতে হবে যে 38 উইকস প্রেগনেন্সি তার কি কি ইস্যু থাকতে পারে, এখানে কি তার প্রেগনেন্সি কমপ্লিকেশন থেকে এটা হলো কিনা, আমাকে কিন্তু এইটুকু আসলে বুঝতে হবে। এখন আমি মেডিসিনের পড়ি, আমি তাহলে এডেমা থাকলে হার্ট কজ, কিডনি কজ, ওই দিকে একলামশিয়া হয়ে বসে আছে, আমি টেরি পেলাম না, তাহলে তো আমার লস। এখানে আরেকটা জিনিস যেটা হয়, যে অনেক ডি শোল্ডারিং হয়। দেখা যায় যে বাংলাদেশের ফিজিশিয়ানরা কি করে, যে একজন মনে করেন যে প্রেগনেন্ট হয়েছে, সবকিছু প্রেগনেন্সির দোষ দিয়ে পাঠাই দিচ্ছি অমুকের কাছে, অন্য কিছু যে হইতে পারে সেগুলো সে চিন্তা করে না। আবার যে হচ্ছে গাইনিকোলজিস্ট, সে দেখতেছে যে আচ্ছা প্রেগনেন্সি আছে ভালো কথা, কিন্তু তার তো হাইপারটেনশন আছে, পাঠাই দিই মেডিসিনের কাছে। তো এইভাবে একটা ডিশোল্ডারিং হয়, এবং বিশেষ করে সার্জনদের ক্ষেত্রে অনেক বেশি হয়, যে মেডিসিনের কোনো একটা প্রবলেম পাইছি, যান ওখানে চলে যান। কিন্তু এখানে তো আমার পেশেন্ট তো আমাকে আসলে দেখতে হচ্ছে, আমি বলতেছি না যে মেডিসিন স্পেশালিটির কাজ সার্জন করবে, আমি সেটা বলছি না, কিন্তু এখানে যে একটা কোরিলেশন দরকার, এটার জন্য তো একটা বেসিক নলেজ দরকার। আমার কাছে মনে হয় যে ফাইনাল ইয়ারটা হলো এমন একটা সময় যেখানে প্রত্যেক সাবজেক্টের একটা বেসিক নলেজ আমাকে গ্যাদার করতে হয়, যেটা না জানলেই নয়। কারণ ওই সাবজেক্ট আরো অনেক কিছু আছে যেটা ফাইনাল ইয়ারে পড়া হচ্ছে না। তোর অ্যাপ্রোচ কি ছিল ফাইনাল ইয়ারে? তো আমি ওই যে যেহেতু আইটেম নাই, আমি আমার নিজের পেসে পড়তে পারছি। লেকচার তুই গাইড পড়ছিস না বই পড়ছিস? এতদিন তো তোর আইটেমের জন্য গাইড পড়ছিলি, ফাইনাল ইয়ারে তুই গাইড পড়ছিস না বই পড়ছিস? ফাইনাল ইয়ারে আমি একেবারে লাস্টে হচ্ছে পরীক্ষার আগে, রিটেনের আগে, আমি হচ্ছে আমার পড়াটাকে প্রিপেয়ার করার জন্য, মানে কোশ্চেন দেখার জন্য, আমি শুধু মানে সার্জারি গাইডটা শুধুমাত্র কোশ্চেন দেখার জন্য পড়ছি। সার্জারি গাইড থেকে আমি একটা লাইনও পড়ি নাই। আচ্ছা। আর হচ্ছে গাইনিটা মোটামুটি বলা যায় আমি গাইডই পড়ছি, ওইভাবে খুব বেশি আমার বেশিরভাগ সময় হচ্ছে ওরকম দেখা হয় নাই। অল্প কিছু সময় হচ্ছে আমি ওই যে গাইনির দত্ত একটা বই আছে, ওই দত্ত বই থেকে অল্প কিছু পার্ট দেখা হয়েছে। আর গাইডে মোটামুটি সানিয়ামের গাইডটা দেখতাম, ওইরকম দেখতাম যে টিচাররা ওইভাবে মানে লেকচারে যা বলতো, হয়তো লেকচারটা একটু দেখছি আর গাইডটা দেখছি। দত্ত ওইভাবে অল্প কিছু দেখা হয়েছে, খুব বেশি দেখা হয় নাই। আর মেডিসিনে হচ্ছে আমি প্রথম থেকেই হচ্ছে ওই যে ডেভিডসন, যেহেতু সবাই ডেভিডসন পড়ায়, আমি ডেভিডসনই পড়ার চেষ্টা করছি। আর সাথে হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেস, লং কেস খুবই ভালো বই,
মানে আমার কাছে তখন মনে হয়েছে খুবই এক্সিলেন্ট বই। এটা আসলে ভালো। আব্দুল্লাহ স্যারের শর্ট কেস এবং লং কেস এগুলা যদি কেউ পড়তে পারে ওই ডিজিজগুলো সম্পর্কে অ্যাটলিস্ট তার একটা ক্লিয়ার কনসেপশন হবে। ইভেন ওইটা ডেভিডসন পড়ার থেকে তার বেশি কাজে লাগবে, মানে ওই ডিজিজগুলোর জন্য। সো ওইটা আমি করার চেষ্টা করছি প্রথম থেকেই। আমি আমার নিজের গতিতে আগাইছি যে প্রতিদিন অল্প অল্প করে, হয়তো কিছুদিন সার্জারি পড়লাম, কিছুদিন মেডিসিন পড়লাম। তো আমাদের সময় যেটা ছিল যে প্রথমে কোভিডের সময় কিন্তু অনলাইনে ক্লাস দিয়ে শুরু হয়েছিল, মাঝখানে পরীক্ষাটা আমরা দিছি, পরীক্ষা দেওয়ার পরে এর মধ্যেই কিন্তু হচ্ছে অনলাইনে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। পরে যখন ফিজিক্যালি আমরা কিন্তু সময়টা কম পাইছি ফাইনাল ইয়ারে। সো দেখা গেছে যে কয়েকদিন পরে আমাদের ব্লক শুরু হয়ে গেল, ব্লকের পরে প্রফ। তো ব্লকের সময় আমি যেটা কাজটা করছি যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ভাইবা কোশ্চেন বা যে কার্ড কোশ্চেন যেগুলো থাকে, তারপর রিটেনের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো সব কালেক্ট করছি। এবং আমাদের যেহেতু সময় কম ছিল, আমরা সবাই মোটামুটি কয়েকজন মিলে যে পড়াগুলোকে কীভাবে গুছানো যায়, আমি ছিলাম, আমাদের ব্যাচমেট রাতুল ছিল। তো ওই কার্ড কোশ্চেনগুলো সলভ করে যে বইয়ের কোথায় আছে, গাইডের কোথায় আছে মিলে ও একটা মানে সলিউশন আনা যে এইভাবে পড়তে হবে, এটা পড়তে হবে। তো এর মধ্যে বেশিরভাগই মানুষ কি করছে যে ওই কোশ্চেনগুলো থেকে হয়তো গাইড থেকে পড়ছে। তো আমি কি চিন্তা করছি যে এইটা অ্যাকচুয়ালি বই থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে সার্জারিতে যে সমস্যাটা হয়, সার্জারির যে গাইড আছে টোটালি বোগাস একটা বই, মানে কমপ্লিটলি সমানে বলা যায় সবগুলো অ্যান্সারই ভুল। কিরকম হয়েছে যে ধরেন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে যে একটা সিনারি, মানে ফাইনাল ইয়ারে তো কোশ্চেনগুলো সব সিনারিও বেস থাকে, এবং যেটা এরকমই হওয়া উচিত। এবং এটা আমার মনে হয় যে ডিউর আন্ডারে ফাইনাল প্রফ একটা স্ট্যান্ডার্ড এক্সাম, এক খুব স্ট্যান্ডার্ড এক্সাম। মানে এই পরীক্ষাটা দিয়ে আমি যে মজা পাইছি, এটা আমি আসলে বলবো যে আমার কাছে মনে হয়েছে যে গদ বাঁধা মুখস্থ করে এসে কেউ এই পরীক্ষা পাস করতে পারবে না, মানে তার একটা কিছু একটা কনসেপ্ট থাকতে হবে। এটা স্ট্যান্ডার্ড। আমি এটা সার্জারি মেডিসিন গাড়িতে যেটা কি হয়তো সিনারিও বেস একটা কোশ্চেন, একটা সিনারিও দেওয়া যে হোয়াট উইল বি ইওর নেক্সট স্টেপ, বা কি ম্যানেজমেন্ট হবে, কি ইনভেস্টিগেট করবা, বা তার কি কি কজ হইতে পারে। এবং অ্যান্সারগুলো কিন্তু স্পেসিফিক চায়। ধরেন একজনের হচ্ছে একটা কার্সিনোমা আছে, এখন কার্সিনোমার আমি ম্যানেজমেন্ট দিব, তার সাথে যদি তার অ্যানিমিয়া থাকে, তার যদি হাইপারটেনশন থাকে, বা তার যদি হচ্ছে কোনো একটা বিপি কম থাকে, ভাইটালস অল্টার থাকে, সিনারির উপর কিন্তু ডিপেন্ড করবে। যার ভাইটালস অল্টার তাকে আপনি আগে রিসাসিটেশন দিয়ে শুরু করবেন, যার অ্যানিমিয়া আছে তার আপনি অ্যানিমিয়া কারেকশন করতে হবে, যার এই সিনারিওতে এগুলো দেওয়া নাই তার আপনার এগুলো ইভালুয়েট করতে হবে। সো কোশ্চেন থাকে স্পেসিফিক, অ্যান্সারও চাই স্পেসিফিক, কিন্তু গাইডে কি দেওয়া থাকে গদ বান্ধা কথা, যে এই ডিজিজ হইলে প্রেজেন্টেশন এই, ইনভেস্টিগেশন এই করবো, ম্যানেজমেন্ট এই। কিন্তু দেখা হইতে পারে সিনারিতে তার অন্য একটা কথা লেখা আছে যার জন্য টোটাল প্ল্যানটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই যে স্পেসিফিক করে যে সাজানোটা, এইটা আমি চেষ্টা করছি যে ব্লগ যখনই শুরু হয়েছে তখন আমি কোশ্চেনগুলো নিয়ে, আচ্ছা এইরকম সিনারিও হইলে আমার ইনভেস্টিগেশন থেকে এটা করা লাগবে, ওইরকম হইলে হ্যাঁ না এই যে স্পেসিফিক এইখানে এটা লাগবে, এটা তো শিখছিস না, এইটা আমি নিজেই, এটা আমাকে কেউ শিখাই দেয় নাই। কিন্তু এই নিজে তোকে কিন্তু বাইর করতে হইছে, এটা বাইর করছিস কেন? এটা বই থেকে আমি বের করছি। মানে তুই টেক্সট বুক পড়ার সময় তুই এই কনসেপ্টটা তোর গেইন হইছে, লেটার অন মানে তুই এটার জন্য এক্সট্রা টাইম দিছিস, কারণ টেক্সট বুকে কিন্তু আপনার প্রত্যেকটা ধরেন ইনভেস্টিগেশনের সাথে কিন্তু লেখা থাকে যে এটা আমি এই জন্য করতেছি, অমুক ভ্যালু পাইলে এটা, তমুক ভ্যালু পাইলে এইটা। তো এইটা যখন আপনি জানবেন তখন আমি বুঝবেন যে আমার যদি এইটা জানতে হয় তখন আমি এই ইনভেস্টিগেশন দিব। তার মানে তোকে আসলে ফাইনাল ইয়ারে যেটা করতে হইছে, তুই টেক্সট বইটা পড়ছিস, এখান থেকে তোর নলেজ গেইন হইছে, এন্ড লেটার অন তুই যখন এই কোশ্চেনগুলো সলভ করছিস, তোকে একটা ব্রেন স্টর্মিং করে সেটার একটা সলিউশন বাইর করতে হবে। সলিউশন প্রত্যেকটা মানে স্পেসিফিক অ্যানসার, ইন্ডিভিজুয়ালাইজ আমি অ্যানসারগুলো সাজাইছি, যেটা গাইডে থাকতে হচ্ছে 4-5টা কোশ্চেন একসাথে টোটাল ডিজিজের একটা ওভারভিউ থাকবে। এখানে তোর নিজেকে ব্রেইনস্টর্মিং করতে হইছে। এমন মানে পোলাপন তো বলতে পারে যে ভাই এত সময় নাই, অনেক সময় আছে, কি বলেন, কোনো আইটেম নাই। মাঝে মাঝে একটা ওয়ার্ড ফাইনাল হয় যেটা অ্যাটেন্ড করলেই ক্লিয়ারেন্স দিয়ে যায়। তাহলে সময় এখানে আসলে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই, সময় এক্সকিউজের কোনো সুযোগ নাই। ব্লকে অনেক সময়, ব্লকের মধ্যে যে সময় আছে কেউ যদি এটাকে এইভাবে ইউটিলাইজ করে, হ্যাঁ, তাহলে সে অনেক গুছাই ফেলে, ইভেন চাইলে বইও লেখা যায়। আচ্ছা, এই যে তুই ফাইনাল ইয়ারে পড়লি, এখানে একটা সম্পূর্ণ কোশ্চেন করি, তুই তো সেকেন্ড ইয়ারে ঠিক করছিস তুই অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে যাবি, তার মানে তুই এফসিপিএস তুই তো আমি বলি তুই এফসিপিএস ইন্টার্নশিপের পরপর দিছিস। হ্যাঁ, ইন্টার্নশিপের পরপরই। আর তুই এমএসও দিলি জাস্ট 1 বছর পর, কারণ ইন্টার্নশিপের পর 1 বছর গ্যাপ থাকতে হয়, তাহলে এমএস পরীক্ষা দেওয়া যায় না। দিছিস, তোর ফার্স্ট টাইমে তোর হয়ে গেছে, তো মানে সেকেন্ড অ্যাটেম্প নেওয়া লাগে না। তুই যখন ফাইনাল ইয়ারে ছিলি, তুই ফাইনাল ইয়ারে পোস্ট গ্রেডের জন্য কি তখন তোমার মানে তোর মাথায় কি এটা কাজ করছে যে আমি পোস্ট গ্রেড দিব, আমার এটা লাগবে, আমি এখন এগুলো একটু পড়া আগে রাখি? না, এটা আমার মাথায় কাজ করে না। আমার অ্যাপ্রোচ ছিল যে আমার এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের আমি মূলত হচ্ছে কোশ্চেন সলভ করার সময় আমি এটা বেশি কাজে লাগাইছি। এর আগে তো আমি এমনি জাস্ট রিডিং দিয়ে গেছি, টেক্সট বইগুলো আমি এমনি জানার জন্য পড়ছি। পোস্ট গ্রেডের এন্ট্রি লেভেলে এক্সামের জন্য ফাইনাল ইয়ারে তো কোনো এফোর্ট দিস না? না, কোনো এফোর্ট দেই নাই।
পোস্ট গ্রাডের জন্য কি ধরনের কোশ্চেন সেটা তো আমি জানি না। এখন একটা এক্সামের জন্য পড়া এক কথা, আর আমি ফাইনাল ইয়ারে ওই এক্সামটা তালা। তো ফাইনাল ইয়ারের অ্যাপ্রোচটা তাহলে কি ছিল? তুই মানে তোর টার্গেট ছিল যে আমি ফাইনাল পেপার পাস করবো এন্ড আমি এখন যা পড়তেছি এটা ভালো করে শিখবো, তোর অ্যাপ্রোচ কি এটা ছিল তাহলে? হ্যাঁ, এটাই ছিল। এবং যে আমি জাস্ট চেষ্টা করছি যে আমি যখন কোশ্চেনটা সলভ করবো, এবং আমি সবসময় প্রত্যেকটা প্রফে আমি চেষ্টা করছি যে সবাই প্রফের আগের সময়টাতে রিটেনের জন্য পড়ে, আমি প্রফের আগের সময়টাতে ভাইবার জন্য পড়তাম। কারণ ভাইবার জন্য পড়লেও ওটা রিটেনও কভার করে। কারণ ভাইবার জন্য পড়তে গেলে আপনার একটা ওভারঅল কম্প্রিহেন্সিভ টোটালটা পড়া লাগে। সো টোটালটা যখন আমি পড়তে গিয়ে তখন রিটেনের অ্যান্সারগুলো কিন্তু মাথার ভিতরে এমনি সেট হয়ে থাকে। কারণ আপনি দেখবেন যে ফাইনাল ইয়ারে বিশেষ করে ভাইবার কোশ্চেনগুলো কিন্তু এরকম স্পেসিফিক থাকে যে একটা কার্ডের মধ্যে একটা সিনারিও থাকে, তারপরে টিচাররা কিন্তু জিজ্ঞেস করে যে এরকম হইলে কি করবো, ওইরকম হইলে কি করবা, এটা হলে কি হবে, তার যদি এটার সাথে এটা থাকে তাহলে তার ডিডি কি হবে। মেডিসিনে কিন্তু কোশ্চেনগুলো এইভাবে থাকে, এই ডিডি থাকলে ডিজিজ কি হবে, কোন 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 ডিজিজ চিন্তা করবা, কি কি সিমটম হবে। তো এই রকম যখন আপনি চিন্তা করবেন, মানে আপনাকে নিজের মাথায় কোশ্চেন কি কি হইতে পারে সেটা সেট করতে হবে, এবং ওগুলোর অ্যান্সারগুলো সাজাইতে হবে নিজেই। হয়তো তার ভিতর থেকে কোনো একটা সেট আপনার পরীক্ষায় চলে আসবে। আচ্ছা, এখন তুই আমাকে বল, ফাইনাল ইয়ারে তুই ওয়ার্ডকে কীভাবে ইউটিলাইজ করছিস, বা ফাইনাল ইয়ারের ওয়ার্ডে তুই অ্যাকচুয়ালি কী করছিলি, অ্যান্ড তোর কাছে আইডিয়াল কি মনে হয় যে আইডিয়ালি কী করা? ফাইনাল ইয়ারে আসলে ওয়ার্ডে ইন্ডিভিজুয়াল যে আমাদের মেইন যেগুলো দরকার, সার্জারি, মেডিসিন, গাইনি, যেগুলো আমাদের এগুলোতে খুব কম সময় পাওয়া যায়। ওয়ার্ডে মূলত যেটা করার চেষ্টা করছি যে আমাদের পরীক্ষায় যেটা লাগে, শর্ট কেস লাগে, লং কেস লাগে, তো এই শর্ট কেস এবং লং কেসের এক্সামিনেশনটা শেখার ট্রাই করছি, এবং মানে কীভাবে এটা প্রেজেন্ট করতে হয়। কারণ আমাদের তো শর্ট কেসের সাথে পরীক্ষা দিতে হবে, ক্রস কোশ্চেন থাকে, লং কেসেও একটা লং কেসের ভাইবা দিতে হয়, ক্রস কোশ্চেন থাকে। সো মূলত হচ্ছে যে ওইটা ওইভাবে মেথডিক্যালি করা, যে টিচারদেরকে বলতাম যে একবার দেখাই দিয়ে, এবং তার সাথে হচ্ছে মানে শর্ট কেসের সময় কি কি শর্ট কোশ্চেন করতে হয়, তারপর এটার পরে কি কি কোশ্চেন ধরবে আমাকে, ক্রস কোশ্চেন, এইগুলো সব বোঝানোর চেষ্টা করছি ওয়ার্ডে গিয়ে। মূলত শর্ট কেস আর লং কেস, যে আমার এক্সামিনেশন প্রসিডিউরটা কি হবে, আমি তাকে কি কি শর্ট কোশ্চেন জিজ্ঞেস করবো, আর আমাকে কি কি ক্রস কোশ্চেন ধরা হবে। তার মানে তোর এই ওয়ার্ডে গিয়ে তুই নতুন করে এক্সামিনেশন শিখবি, ফাইন্ডিংস খুঁজবি, ব্যাপারটা এখন না, বরং এখন তোর এটার অ্যাপ্লিকেশনে তুই চলে গেছিস। অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যে কিভাবে আমি ফাইন্ডিংসটা বলবো। মানে থার্ড ইয়ারে আসলে তাহলে তোকে কনসেপ্টটা শিখতে হয়েছে, হ্যাঁ, ওয়ার্ডের কনসেপ্ট, অ্যাপ্লিকেশনে তুই আসিস ফাইনাল ইয়ার। হ্যাঁ, ফাইনাল ইয়ার। আচ্ছা, এখন তুই আমার বল তোর ফাইনাল প্রফের রেজাল্ট কি? ফাইনাল প্রফে মেডিসিন আর সার্জারিতে অনার্স পাইছি, গাইনিতে পাই নাই, আর আমার প্লেস ছিল 9th। তুই যে গাড়িতে পাশে, এটা কারণ কি তুই সানিয়া আমি পড়ছি সেই জন্য? তুই দত্ত যদি তুই ভালো করে পড়তি তাহলে তুই এটাও পেতি। এইটা হইতে পারে, আমি জানি না, অন্য কেউ তো পায় নাই, হয়তো বাকিরা কেউই পড়ে নাই। তুই অনার্স পাইছিস, তুই এটাই পাসটাই হইতে পারে ভাই, আমি জানি না। তুই পরীক্ষা ডেফিনেটলি তুই কম দিছিস, অত ভালো পরীক্ষা দিলে তুই পাইতি। এখানে আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করছিল পরীক্ষার সময়, আগ্রহ ছিল না মেবি। পরীক্ষার সময় যেটা হয়েছিল যে ঈদের জাস্ট 2 দিন পরে গাইনি পরীক্ষাটা ছিল, এবং বাকি আরো 3টা ভাইবা দিয়ে একদমই পড়তে ইচ্ছা করতেছিল না। এটা একটা ফ্যাক্টর। আর যেটা বললেন যে সানিয়ামের পড়ছে, ওটাও হইতে পারে, এটা একটা ফ্যাক্টর কাজ করছে। আচ্ছা, বাট স্টিল খুব ভালো রেজাল্ট করছিস। আর এখন তুই আমাকে একটা কথা বল, এই কোশ্চেনটা আমি প্রচুর স্টুডেন্টদের কাছে পাই, লাইক এটা আমার মনে হয় যে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এটা পাচ্ছি। আগে এই কোশ্চেন আমি ফেস করিনি। সেটা হচ্ছে স্টুডেন্টের কথা হচ্ছে যে ভাইয়া ফাইনাল ইয়ারে আমি পোস্ট গ্রেডের জন্য আগায় থাকতে চাই। আমাকে যেটা বলা হয় যে সে ফাইনাল ইয়ারে পড়তেছে, সাপোজ সে আমাকে তো মেডিসিনের জন্য কোশ্চেন করে। সো ওদের কথা হচ্ছে ভাইয়া ফাইনাল ইয়ারে উঠছি, ডেভিডসনটা এমনভাবে পরে রাখতে চাই যেন আমি এফসিপিএসে যে আমি বেনিফিট পাই। তো আমার কথা হচ্ছে যে তুই ইন্টার্নশিপের পর এফসিপিএস দিছিস, তোর ইন্টার্নশিপ আর এফসিপিএস এর মধ্যে গ্যাপ কতটুকু ছিল? মানে তোর ইন্টার্নশিপ শেষ হয়েছে আর ফার্স্ট তুই পেপার, মানে আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে হচ্ছে অক্টোবরে, মানে সেপ্টেম্বর 30 তারিখে শেষ হয়েছে, আর আমার পরীক্ষা ছিল জানুয়ারিতে। তাই তুই মাঝখানে কদিন নেই পেয়েছিস? মাঝখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পরীক্ষা। হ্যাঁ, মানে 4 মাস টাইম পাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 45 BCS এ রিটার্ন দিচ্ছিলাম, রিটার্ন হওয়ার কথা ছিল হচ্ছে নভেম্বর মাসে। তো নভেম্বর মাস পর্যন্ত আমি ওইটাই পড়ছি। নভেম্বর 27 তারিখে হওয়ার কথা ছিল, 25 তারিখে নোটিশ দিল যে পরীক্ষা হবে না। ওই নোটিশ দেওয়ার পরে বাকি যে 30-40 দিনের পাইছি, ওই সময় আমি এফসিপিএস পার্টনের জন্য পড়ছি। তুই ফাইনাল ইয়ারে পড়ার সময় এফসিপিএস এর জন্য একটা বারো চিন্তা করছিস কিনা, বা প্রিপারেশন নেওয়ার কোনো করছিস কিনা? না। আচ্ছা, এখন তুই যে পরে যখন প্রিপারেশন নিতে গেলি, মানে কোশ্চেনটা হচ্ছে এটা যে ফাইনাল ইয়ারে আসলে এফসিপিএস এর প্রিপারেশন নেওয়া উচিত কিনা, বা অ্যাপ্রোচ নেওয়া উচিত কিনা, বা নিলে কিভাবে নেওয়া উচিত, মানে এটা হচ্ছে কোশ্চেন। তোর পার্সোনাল ওপিনিয়ন কি এখানে? এখন ভাই আমি এখানে একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করি। মনে করেন যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না, সে কি ইন্টিগ্রেশনের প্রস্তুতিটা নিতে পারবে? না। তাহলে তো তাকে আগে যোগ বিয়োগ গুণ ভাগটা শিখতে হবে।
তাহলে আগে আমার বেসিক মেডিসিন, বেসিক সার্জারি, বেসিকটা আমাকে আগে জানতে হবে, তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমি আরও ডিটেলস প্রস্তুতিটা নিব। তো সেই বেসিকটাই আমার মনে হয় যে পড়া উচিত, যেই সময়টাতে যেই কারিকুলামটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে। তো ফাইনাল ইয়ারে আমার মনে হয় যে ফাইনাল ইয়ারে শুধু ফাইনাল প্রফের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যে প্রস্তুতিটা সেইটা যদি সে ভালো মতো নেয় ওইটাই তার কিন্তু গিয়ে পরবর্তীতে কাজে লাগবে। মানে এটা আমি তোকে স্পেসিফিক এই জন্য বলছি, তুই হচ্ছিস সেই সকল মানুষদের মধ্যে একজন যে একবারে এফসিবিএস পার্ট 1 পাস করছিস অ্যান্ড খুব অল্প প্রিপারেশন। তুই তো বেশি সময় পাস নাই, তোর টাইম ছিল 3 থেকে 4 মাস, তুই এখানে আরো কম, মানে 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস 40 দিন বলতে 40 দিন 1.5 মাস, তার মানে তুই আসলে খুব শর্ট প্রিপারেশন নিয়ে তুই পরীক্ষা দিচ্ছিস এবং তুই পাস করে আসছিস। সো ডেফিনেটলি ইউ হ্যাড সামথিং, বাট আমার কথা হচ্ছে এটার জন্য তোর এক্সট্রা ভাবে তুই ফাইনাল ইয়ারে আসলে এফোর্ট দিস নাই। এক্সট্রা ভাবে আমি পুরো মেডিকেল লাইফেই এফোর্ট দেই নাই, কিন্তু ওই আগে থেকে আমার যে একটা টার্গেট ছিল যে আমি টেক্সট বুক পড়বো, এইটা আমাকে অনেক হেল্প করছে। মানে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আগে যে আমি টেক্সট বুকটা পড়ছিলাম ওইটার জন্যই আমি 40 দিনে আমি করতে পারছি, নাইলে এটা আসলে পসিবল ছিল না। মানে তোর 40 দিনে এফসিবিএস পার্ট 1 তোর যে প্রিপারেশন, এটা আসলে এটা অ্যাকচুয়ালি ছিল 5 বছর 40 দিন, এটা অ্যাকচুয়ালি 5 বছর 40 দিন, কিন্তু এক্সট্রা ভাবে তুই বেইলি লাভ মানে ফাইনাল ইয়ারে শেষ করে ফেলবি বা অর্ধেক শেষ করে ফেলবি এরকম কোনো টার্গেট ছিল না। এরকম কোনো তুই টার্গেট কি আমার এটা ছিল না। কাউকে সাজেস্ট করিস কিনা, লাইক পোলা মানে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তুই সাজেস্ট করিস কিনা পার্সোনাল সাজেশন আর কি, যে ঠিক আছে তুমি মানে দুইটা একসঙ্গে চালাও, এটা তুই তোর সাজেশন থাকবে না? এখন ব্যাপার হচ্ছে কি ভাই, এন্ট্রান্স এক্সাম কিন্তু এক জিনিস আর শেখা কিন্তু আরেক জিনিস, ফাইনাল প্রফ পরীক্ষা কিন্তু আরেক জিনিস। এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু স্পেসিফিক যে এইখান থেকে কোশ্চেন আসে, এই এমসিকিউটা আমার জানতে হবে বা এই বক্সটা আমাকে পড়তে হবে, ওইটা কিন্তু অনেকটা মানে আপনার মেমোরাইজের একটা ব্যাপার আছে। কিন্তু ফাইনালে আমি মনে করি যে কনসেপ্টটা বিল্ড করা উচিত, কনসেপ্ট বিল্ড করলে পরে মেমোরাইজ করা অনেক ইজিয়ার। ফাইনালে যদি কেউ মুখস্থ করতে যায়, ওই যে আমরা এফসিপিএস পার্ট 1 এই এখান থেকে কোশ্চেন সেটা আমি মুখস্থ করি, ওইটা আলটিমেটলি তার আরো হ্যাম্পার করবে, সে ফাইনাল প্রফটা পাস করতে গিয়ে তার কষ্ট হবে। এবং আসলে কি এটা পরে আসলে বেনিফিট দিবে তাকে, তোর পার্সোনালি কি মনে হয়? পরে তার আবার ওই মুখস্থ করা লাগবে, আবার করা লাগবে, এটা এতদিন পরে মনে থাকে না আসলে, কিন্তু সে যদি কনসেপ্টটা বিল্ড করে ওইটা কিন্তু রেসিডুয়াল হিসেবে তার থেকে যাবে। সো ফাইনাল ইয়ারে পর ওটাকেই করা উচিত, হ্যাঁ এক্সট্রা করে এই টাইমে অন্য কিছুতে আসলে টাইম দেওয়া উচিত না। উচিত। তোর সাথে পোস্ট গ্র্যাড নিয়ে পরের দিন কথা হবে, এখানে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি। তাহলে তোর একাডেমিক আসলে খুব এক্সিলেন্ট একটা একাডেমিক, মানে মেডিকেলে আমাদের সাবজেক্ট কয়টা? 11টা। তোর এখানে টোটাল অনার্স হচ্ছে 8টায়। সো এর থেকে বেটার আসলে আর কতটুকুই বা চাওয়া যায়? না, অনেকে আছে 9-10টা। দিস ইজ মানে টপ টায়ার, তাই না? 100 মানে 99th পার্সেন্টাইল। সো এটা এখানে এই জন্য আলোচনাটা যে একাডেমিক জায়গা থেকে এই অ্যাচিভমেন্ট যে তুই করলি, তাহলে এখানে তোর যে পুরো জার্নিটাকে যদি আমি আসলে সামারাইজ করি, তোর জার্নিতে আমি যেটা বুঝলাম তুই এক্সট্রিমলি ফোকাসড ছিলি আসলে, মানে আমার কাছে তুই জেনুইনলি তুই আসলে ফোকাস ছিলি এইটাতে, যে তুই এখানে মানে এক্সিলেন্স তুই অ্যাচিভ করতে চাইছিস অ্যান্ড তুই এখানে ফোকাসড ছিলি। এই ফোকাসের ব্যাপারে আমি একটা কথা বলি যে 5th ইয়ারে যখন ব্লকটা শুরু হইলো, আমি এর আগে কিন্তু আমি ফার্স্ট ইয়ারে বলছি যে আমি উদ্ভাসে ক্লাস নিতাম, টিউশনই করতাম, সপ্তাহে 6 দিন আমি এখানে সময় দিতাম। যখন ব্লক শুরু হয়েছে, ইভেন আমি ব্লক শুরু হওয়ার এর 1 সপ্তাহ আগেও আমি উন্মেষের ক্লাস নিয়ে আসছি, 3 দিনে সেখানে আমি 20,000 টাকা ইনকাম করছি। আমি চাইলে ওই সিজনে ক্লাস নিলে 2 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমি টোটালি সব বন্ধ করে দিচ্ছি যে আমার এটা রেডি করতে হবে। মানে তোর কাছে এটা মানে আমার কাছে পড়ালেখাটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, বাকিগুলো পরে। হ্যাঁ, অনেকে এরকম করতো যে ক্লাস বাদ দিয়ে সে কোচিং এ ক্লাস নিয়ে বেড়াচ্ছে, মানে সে লেকচার অ্যাটেন্ড করতেছে না, আইটেম দিচ্ছে না। তারা কি এমবিবিএস পাস করে নাই? করছে, কিন্তু এই যে আমার যেটা অ্যাডভান্টেজ হয়েছে যে আমি নলেজটা গেইন করছি, সেটা আমার অন্য জায়গায় আমাকে লেভারেজ দিচ্ছে। আমার পার্ট 1 পোস্ট গ্রাজুয়েশনের আগে আমার খুব বেশি সময় দিতে হয় নাই। সো তুই এক্সট্রিমলি ফোকাস ছিলি। আর একটা জিনিস যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে তুই আসলে টাইম ওয়েস্ট করিস না। তোর ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, বাট আমার মনে হয় যে তোর যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকতো, আমার মনে হয় যে তুই এটাকে ওইভাবে ওয়েস্ট করতি না টাইমটা। আমার কাছে এটা মনে হচ্ছে তুই আসলে বরঞ্চ এটাকে তুই কীভাবে তোর পার্সোনাল কাজে ইউজ কর। যেমন ইউটিউবে তো মানুষ ফাউ ভিডিও দেখে, ইউটিউবে তো প্রচুর এন্টারটেইনিং ভিডিও থাকে, তুই আসলে এগুলো দেখোস না। তুই তোর কাজে যেটা লাগবে তুই সেটা তুই নিজ থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে তুই আমার কাছে মনে হচ্ছে তোর কাছে যেটুকু রিসোর্স ছিল সেটাকে তুই ইউজ করার চেষ্টা করছিস। আরেকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে তোর জার্নিতে আমার যেটা মনে হয়েছে, তোর জার্নিতে তুই এক্সিলেন্সের পেছনে মোটিভেটেড ছিলি।
আমার কাছে এটা মনে হয়েছে যে তোর একটা টার্গেটই ছিল যে আই ওয়ান্ট টু অ্যাচিভ এক্সিলেন্স। হ্যাঁ, যে আমি সেরা হইতে চাই, এটা আমার মাথায় সামনে হ্যাঁ, কাজ তো করতো। এই মোটিভেশনটা উপরে এবং তুই কাজও করছিস, ব্যাপারটা এরকম না যে চাই কিন্তু করতেছি না, তুই আসলে করছিস। সো এবং আরেকটা জিনিস যেইখানে তুই পিছাই গেছিস সেখানে তুই আবার সেটাকে কারেক্ট করে নিছিস। লাইক তুই আইটেম দেওয়ার জন্য তোর পড়া বাকি থেকে তুই কোনো রকমে ফিল আপ করে আসিস, বা তুই এই যে তোর গ্যাপ থেকে গেছে এটাকে তুই লেটার অন তুই কভার দিছিস। যেমন তোর হেমাটোলজি তোর গ্যাপ ছিল, তুই কি বলে টার্মের আগে তুই টাইম পাইছিস, তুই 5 দিনে পরে শেষ করে নিছিস। সো তুই যেখানে তুই আসলে ল্যাগ খাইছিস সেই ল্যাগটাকে তুই আসলে কভার করে নিছিস। এবং তুই এখানে আরেকটা জিনিস আমার কাছে তুই আসলে অ্যাডভান্স কিছু করিস না। হ্যাঁ, যে পরের ইয়েটা আগে করে ফেলি, আমার 4 বছর পরে কি হবে সেটার জন্য এখন থেকে করতেছি এরকম না, তুই টাইমেরটা টাইমে করছিস। লাইক তোর থার্ড ইয়ারে আসিস, তুই থার্ড ইয়ারের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ হ্যাঁ, বা তুই ফাইনাল ইয়ারে আসিস, তুই ফাইনাল ইয়ারে আসিস। তুই পোস্ট গ্রেডে কি করতেছিস ওই লেভেলে তুই তখনও যাস না। সো তুই তোর জায়গাটাতেই ওইখানেই 100% টাইম দিছিস, অ্যান্ড ওইখানেই তুই আসলে মানে ফুল ফোকাস রাখছিস। দ্যাটস সময় যেটা মনে হয় তোর আসলে ডেভিয়েশন হয় না যে এই সাইডে যাচ্ছে ওই সাইডে যাচ্ছে এরকম কিছু হয় না, বরং তোর পরে একটা জায়গায় 100% ফোকাসড অ্যান্ড 100% ইফোর্ট দিছিস। অ্যান্ড এখান থেকে তোর আমার কাছে এটা মনে হচ্ছে যে এখান থেকে তোর আসলে ফাইনালি একটা মানে বেটার একটা রেজাল্ট আসে। তা আমার মনে হয় যে তোর যেই সাকসেস স্টোরি এখানে মানে মূল কি পয়েন্ট আমার কাছে আসলে মনে হয়েছে এটা। যাক আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো হয়েছে। এখন আলটিমেটলি তো সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং রহমত, যে এইভাবে আমি করতে পারছি। সবাই হয়তো পারে না, মানুষের অনেক পারিপার্শ্বিক সমস্যা থাকে, যে ওইভাবে পড়ার এনভায়রনমেন্ট থাকে না, বাসায় ঝামেলা থাকে, ফ্যামিলিতে ঝামেলা থাকে। তো আমি বলবো যে এই সব কিছুর শেষে মানে পড়ালেখাকে যদি ফার্স্ট প্রায়োরিটিটা দেওয়া যায় তাহলে সময় চাইলে বের করা যায়। সময় হয়তো নাই কিন্তু চাইলে বের করা যায়, ইচ্ছা থাকলে উপায়। হ্যাঁ হ্যাঁ, তুই মানে বাসে আসিস, জ্যামে আসিস, চট করে পিডিএফটা একটু দেখি, হ্যাঁ একটু দেখি, হ্যাঁ টাইমটাকে ইউজ করছিস, মানে এটাই যে টাইমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আজকের আলোচনা প্রায় শেষ। মনে কর যে যারা ভিডিওটা দেখতেছে এরা তোর থেকে মনে কর অনেক ছোট, এক লাইনে এদের জন্য যে কোনো একটা মানে অ্যাডভাইস বা ওয়ার্ড অফ উইজডম টাইপ কি বলে, জাস্ট একটা লাইন বা একটা লাইন যদি বলতে চাই সেটা হচ্ছে যে ভার্সিটি লাইফ বা আন্ডারগ্রেড লেভেল পড়ালেখা করার সময় পড়ালেখা করো, অন্যদিকে ডেভিয়েট হয়েও না। অমুক পলিটিক্স তমুক এটা অনেক চিল, হ্যাঁ বড় সিনিয়র থেকে শুনে আসছি, এটা আসলে মেডিকেল বা এমবিবিএস এর জন্য আসলে না, যা অনেক ঘুরে বেড়াবো বা অনেক কিছু, বা এটা করলে হয়তো পাস করতে পারবা কিন্তু আলটিমেটলি এক্সিলেন্সটা আসবে না। আর যদি তোমার সুযোগ থাকে এক্সিলেন্ট হওয়ার, কেন তুমি হবা না? আর তার জন্য পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, এটাই আমার। যদি প্রায়োরিটাইজ যদি করতে পারো তাহলে তখন অন্য কিছু মনে হবে যে না আমি ওটাতে না যাই, যে একটা ট্যুর হচ্ছে, একটা গেট টুগেদার হচ্ছে, কিন্তু আমার কালকে পরীক্ষা আছে বা পরশুদিন পরীক্ষা আছে, 1 মাস পরে পরীক্ষা আছে, আমি যদি প্রায়োরিটাইজ করি, এমন আমি বলতেছি না যে আমি একেবারে আনসোশ্যাল হয়ে যাব, কিন্তু প্রায়োরিটি যদি আমি দেই যে না আমাকে ক্লাসে যাইতে হবে বা আমাকে এই জিনিসটা একটু আমি পড়ি, প্রায়োরিটি যদি দিতে পারি পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে আলটিমেটলি সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, গালিবের থেকে আসলে আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম। আশা করি তোমরা যখন মেডিকেলের জার্নিতে পাথওয়েটা ফলো করবা, আই হোপ তোমরা এখানে গালিবের থেকে আসলে ইন্সপিরেশন নেওয়ার অনেক কিছু আছে। আই হোপ তোমাদের পথ চলায় তোমাদেরকে এটা অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। সো সবাই